বলে কিছু টপিক আছে যেটা তোমার এই জায়গা থেকে আসবে। হ্যাঁ, এবং টোটাল হিসাব করে দেখা যায় যে এই অধ্যায়তে কোশ্চেন আছে প্রায় ব্যাখ্যা সহ বেশি তো এই বছর 108টা অনেক, মানে তুমি এটা পড়ার পরে বই পড়লেও হবে, বই পড়ে এটা পড়লেও অনেক ডিগ্রি আছে, সব আছে, বিক্রিয়া তারপরে কোশ্চেন ম্যাথ সব আছে, ফিজিক্সে একই, ফিজিক্স ম্যাথ এগুলো আছে, ফিজিক্সে প্রত্যেকটা দেখো প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের সাথে সলভ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সলভ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের ডিটেইলস দেওয়া আছে, এক্সট্রা যা লাগে তা। আসসালামু আলাইকুম, দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা এটা একটু জানাবা। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, প্রথম ক্লাস জানুক মিডিয়ামের প্রি মেডিকেল ক্লাস কেমন হয়। আমাদের প্রি মেডিকেলে যথেষ্ট স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, আরো হবে, মাত্র শুরু কোর্স। এটা তো ধরো ভর্তি চলবে অনেক দিন, মানে আজীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। এবং তোমরা আমাদের সবচেয়ে প্রিয় স্টুডেন্ট হও, আমার ক্ষেত্রে অবশ্যই এটা সঠিক, কারণ হলো লং টাইম তোমাদেরকে আমি ঝাড়তে পারি, যে কারণে আমার ভালো লাগে। যত বেশি ঝাড়তে পারবো তত বেশি স্টুডেন্ট ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, অনেক দিন থাকবা, প্রায় 1 বছর 2-3 মাস আমাদের সাথে থাকবা। আজকে আমার ভাগ্যটাও ভালো, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, এটা একটা পজিটিভ সাইন। আচ্ছা, সবাই সবাইকে জানাই দাও যে ক্লাস শুরু হয়েছে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, হ্যাঁ, শেয়ার করে দাও ক্লাসটা। আচ্ছা, আমি একটু শেয়ার করে আসি, শেয়ার করে নেই, দেখি। ভিডিও কই গেল আমার? এবারে ইক্তির ভিডিও আসে কেন আমার এখানে? কেমনটা লাগে কত? একটু সময় লাগবে। আচ্ছা, তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে মনে হয় দিচ্ছো। এখান থেকে লাইভে চলে যাই। আচ্ছা, অনেকদিন থাকবা, প্রায় 1 বছর। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেখো কোষ এবং কোষের গঠন নিউক্লিয়াসের আগ পর্যন্ত। আচ্ছা, আমরা একটা খাতা নিব। বায়োলজি কখনোই ফুল নোট করব না, হ্যাঁ, আমি এই জিনিসটা সবসময় নিষেধ করি স্টুডেন্টদের, ফুল নোট করব না। ক্লাসের জাস্ট টপিকস গুলো নোট করতে পারি, যে কোন জিনিসটা আমাদের একটু জোর দিতে হবে, কোনটা 100% বলা হয়েছে, হ্যাঁ, এই টাইপের টপিকস গুলো একটু জোর দিতে পারি। আমিও ক্লাস ওভাবেই নিব, আমার ক্লাসের কোনো স্লাইড দেওয়া হয় না, কোনো কালেই দেওয়া হয় নাই, এবং তোমাদের ক্ষেত্রেও দেওয়া হবে না, এগুলা চিরন্তন সত্য। মেইন বই, অলওয়েজ মেইন বই, মেইন বই ছাড়া কোনো কথা নাই মিডিয়ামে। হ্যাঁ, মেইন বই পড়ে ঝাঁঝা বাজা করে ফেলবা, যা মনে থাকে এইটাই সারা জীবন মনে থাকবে। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর হলো যারা ক্লাসে আসে না এখনো তাদেরকেও ডাকো, আর হলো শেয়ার করে দাও ক্লাসটা। যত শেয়ার করবো তত তোমাদের সব হবে। আচ্ছা, দেখো অধ্যায়ের নাম কোষ এবং কোষের গঠন, তাই না? কোষ এবং কোষের গঠন। ওকে, তো প্রথম কথাটাই হলো সেল। তো সেল শব্দের অর্থ কি? সেল শব্দের অর্থ হলো প্রকোষ্ঠ। সেল শব্দের অর্থ হলো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে কি? কুঠুরি, ছোট ছোট কুঠুরি থাকে সেগুলোকে সেল বলা হয়। তবে সেল বলে কাকে জানো? সেল বলে মেইনলি হলো ওই যে জেলখানার কয়েদিরা যে জায়গাতে থাকে না, ওইটাকেই সেল বলা হয়। জেলখানার কয়েদিরা যে জায়গায় থাকে ওইটাই হলো সেল। তো কয়েদিদের যেগুলো হারামি টাইপের কয়েদি আছে, ওদেরকে কিন্তু আবার
হুক বা শিকল দিয়ে আটকানো থাকে, ওদেরকে হসপিটালে নিয়ে গেলেও ওখানেও হুক বা শিকল দিয়ে আটকানো হয় ওদেরকে, যাতে নড়াচড়া না করতে পারে, দৌড়াইতে পালাইতে না পারে। তো এখান থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে পারি যে এইখানে হুক ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। সেলের ক্ষেত্রে হুক ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। যেমন সেল প্রথম পর্যবেক্ষণ করছেন বা সেল ওয়ার্ড দিয়েছেন সবকিছুই হলো রবার্ট হুক। কে দিছেন? রবার্ট হুক। কিন্তু রবার্ট হুক এই যে কাঠের সিপির মধ্যে দেখছেন, এখন সিপির কি কোনো জীবন আছে? আসসালামু আলাইকুম ভাই, আমি মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল সেশনের সময় আমার কথাগুলো আপনার কথা শুনে ব্যক্তিগত অবশ্যই বাস্তব কথা বলবো। আমি জীবনে কোনোদিন আমার ব্যবসার জন্য উল্টাপাল্টা কথা বলি নাই। স্টুডেন্টের যেটা উপকার হবে আমি সেটাই বলবো, তাতে আমি লস খাই লাভ খাই এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। রিজিক আল্লাহর হাতে। আমি দুটো ইমোশনাল কথাবার্তা বলে যে বেটা চান্স পাবে না তারা যদি বলি তুই চান্স পাবি, তাহলে এটা হলো হারাম খাওয়া বলে ওটাকে। হ্যাঁ, আমি ডাইরেক্ট বলে দিই তুমি চান্স পাবা না, তোমার পয়েন্টে পরীক্ষা দিতে পারবা না, হিসাব সোজা। আমার কথাগুলো এরকমই, ভালো লাগলে লাগলো, না লাগলে নাই। এবং আমার ক্যারেক্টার অপরিবর্তনীয়, কিচ্ছু করার নাই। কেননা কিছু মানুষ জীবনে কোনোদিন ভালো হয় না, এই যেমন আমি ভালো হওয়া সম্ভবই না, বহুত চেষ্টা করছি কিন্তু সম্ভবই না, ভালো হইতেই পারবো না। কারণ আমার উল্টাপাল্টা দেখলেই গাইলেতে মন চায়, বুঝতে পারছো? এখন অবশ্যই একটু ভালো হয়ে গেছি, বয়স হচ্ছে তো শান্ত হয়ে গেছি। দেখো তো রবার্ট হুক যে কোষটা দেখছে সেটা আসলে মৃত কোষ ছিল। আর একটা কোষের ভিতরে মৃত জিনিস বললে আসলে তার কোষ প্রাচীরই বুঝায়। তাহলে রবার্ট হুক একই সাথে কোষ এবং কোষ প্রাচীর দুইটাই কিন্তু সে দেখছেন, দুইটারই আবিষ্কারক বলা যায়। এখন ভাই আপনি তো মৃত কোষের কথা বললেন, তাহলে জীবিত কোষকে ভাই জীবিত মানে কি বলতো? জীবিত মানে হলো লিভিং। জীবিত মানে কি? লিভিং। লিভিং মানে কি? জীবিত। লিভিং থেকে লিভেন হুক, ল তাও হুক, হুককে তুমি আলাদা করতে পারবে না, এটাও লিভেন হুক। তাহলে জীবিত কোষ আবিষ্কার করছে লিভেন হুক, আর মৃত কোষ আবিষ্কার করছে রবার্ট হুক। দুই হুকের কথাই আমরা জানলাম। এই জন্য যদি বলা হয় যে কোষ তত্ত্বের জনককে, তাও কিন্তু রবার্ট হুক। কিন্তু যদি বলা হয় আধুনিক কোষ তত্ত্বের জনককে, তখন কিন্তু আলাদা। মানে যদি বলা হয় কোষবিদ্যার জনক তাহলে রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনক হলো সোয়ানসেন। এখানে কিন্তু এই অধ্যায়ে প্রচুর নাম আছে। এখন ভাইয়া যে নামগুলা বলবো সেগুলো অন্তত মনে রাখবা, সোয়ানসেনের কথা মনে রাখবা, আধুনিক কোষবিদ্যার জনক। আর শুধুমাত্র কোষবিদ্যার জনক বললে হুক। তাহলে হুকের কাহিনী আমরা একটা স্লাইডে শেষ করলাম, জীবিত কোষকে, মৃত কোষকে। এখন এই যে কোষের কথাটা কোন গ্রন্থে বলছেন? কোষের কথাটা তিনি তার যে পর্যবেক্ষণটা এটা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে বলছেন। মনে রাখার উপায় কি ভাই? কোষ হলো ক্ষুদ্রতম একক, ক্ষুদ্র মানে মাইক্রো, এভাবে মনে রাখো, ক্ষুদ্র মানে মাইক্রো। আজকে অনেক টেকনিক তোমাদের শেখাবো, মনে রাখার টেকনিক। বোটানি এমনিতেই বিশ্রী একটা জিনিস, মনে থাকে না, কিন্তু আমার ভালো লাগে। কিছু টেকনিক থাকবে যে টেকনিক গুলো দিয়ে তুমি সারা জীবন মনে রাখতে পারবা, কাজ, উৎপত্তি, অনেক কিছু মনে রাখতে পারবা। দেখো আমরা দেখি টেকনিক গুলা। তাহলে এই কথাগুলো বললাম, মাইক্রোগ্রাফি এবং গ্রন্থ মনে রাখার টেকনিকও আমি তোমাকে বললাম। আচ্ছা, এই অধ্যায়ের প্রথম 2 পেজে প্রচুর বিজ্ঞানীর নাম আছে, সব বিজ্ঞানীর নাম বলা যাবে না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোষের সংজ্ঞা কি, তুমি কি বলবা? কোষ হলো জীবের মৌলিক গঠনগত একক, বা তুমি বলবা কোষ হলো জীবের গঠন এবং মৌলিক একক। দুইটাই সত্যি এবং দুইটাই দুইজন বিজ্ঞানী দিচ্ছেন। কোষ শুধুমাত্র গঠনগত মৌলিক একক, এটা বলছে জিয়ান ব্রাকেট। জিয়ান না, আসলে যা ব্রাকেট, ওই উচ্চারণ যা হয় আর কি, ইংলিশে জিয়ান আছে, ব্রাকেটের কথা মনে রাখবা। আর কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। যখন কাজ সহ আসবে তখন রবার্টিস। 4টা বিজ্ঞানীর সংজ্ঞা আছে, তোমার 4টা বিজ্ঞানীর পড়ার দরকার নাই। বিশাল সাইজের একটা ডেফিনেশন দিয়ে তোমাকে বলবে না এটা কে বলছেন। ছোট যে ডেফিনেশন গুলো আছে এগুলোই পরীক্ষায় দেয়। এই মৌলিক গঠনগত একক কে বলছেন, গঠনগত এবং কার্যগত একক কে বলছেন। গঠনগত একক কে বলছেন ব্রাকেট, আর গঠনগত এবং কার্যগত যদি বলা হয় তখন রবার্টিস। হিসাব সোজা, 2টা বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় সবচেয়ে বেশি আসা কোশ্চেন মেডিকেল এবং ভার্সিটিতে, সেই জায়গাটা হলো তোমার কোনটি ছোট কোষ, কোনটি সবচেয়ে ছোট কোষ, কোনটি সবচেয়ে বড় কোষ, কোনটি সবচেয়ে লম্বা কোষ, এই 3টা জায়গাতে। এখন ছোট কোষের এই জায়গাতে কনফিউশন আছে, মাজেদা ম্যাডামের বইয়ে আবার এই যে হাসান স্যারের বইয়ে কনফিউশন আছে। এক জায়গায় অনুচক্রিকা দেওয়া আর এক জায়গায় হলো শুক্রাণু দেওয়া। অপশন ওয়াইজ অ্যান্সার, যদি দুইটাই না থাকে তাহলে দুইটার যে কোনো যেটা থাকবে ওইটাই অ্যান্সার থাকবে, কিন্তু যদি দুইটাই থাকে তখন উত্তর অনুচক্রিকা দেওয়াটাই বেটার।
সবচেয়ে ছোট কোষ বললে অনুচক্রিকা দেওয়াই বেটার, মনে রাখবা। শুক্রাণু হয় কিন্তু যদি অনুচক্রিকা অপশনে না থাকে। আচ্ছা, সবচেয়ে লম্বা কোষ কোনটা? ওই যে আমাদের স্নায়ু কোষ। এবং লম্বা কতটুকু এটা আমাদের একটু জানা লাগবে। 1.37 সেন্টিমিটার। আস্তে আস্তে এগুলো মনে থাকবে। 1.37 সেন্টিমিটার না মিটার বলতো? মিটার। সেন্টিমিটার তো হইতে পারে না, সেন্টিমিটার কতটুকু? 1.37 মিটার। সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির আন্ডা, উট পাখির ডিম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কোনটা ছোট কোনটা বড়, এই কোষগুলো যেখানে যা পাও আপডেটেড ইনফরমেশন, একদম আপডেট বই থেকে এই ইনফরমেশন। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হলো কোষ কোথা থেকে উৎপত্তি হয়েছে। ভাই এটা একটা হাইপোথিসিস, এই জায়গা থেকে আসলে এমসিকিউ কোশ্চেন আসার মতো নাই, হ্যাঁ, রিটেন কোশ্চেন আসতে পারে। তো বলা হয়েছে যে এই কোষ আসছে আসলে বায়ুমণ্ডলে যে মিথেন গ্যাস, তারপরে হলো অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন এবং পানি, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে, মুক্ত অক্সিজেন, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে ঘর্ষণের ফলে একটা জৈব অণু তৈরি হয়েছে। জৈব মানেই তো জীবন, হ্যাঁ, জৈব মানেই তো জীবন। তো এই যে জৈব অণু ছিল, জৈব অণু থেকে আমাদের নতুন জীব তৈরি হয়েছে। প্রি টেস্ট এক্সাম চলে ভাই, তুই ভাগ, তোর এখানে কি কমেন্ট করতে বলছিস? তুই 3 বার এই কমেন্ট করছিস, ফাজিল কমেন্টকার। তোর প্রি টেস্ট এক্সাম চলে, আমি কি করব? প্রি টেস্ট আসবে, টেস্ট আসবে, জীবনে তোর বিয়ে হবে, জীবনে তোর বাচ্চা হবে, কত কিছু হবে। কোর্স কি তোর জন্য থেমে থাকবে? রাম ছাগল কমেন্টকার। এগুলো সেফ থাকে না ক্লাস? সেফ থেকে করে নিবি, রেকর্ড থেকে করে নিবি। এটা আবার এখানে জানানোর কি আছে? আমার প্রি টেস্ট চলতেছে, মানে দুনিয়ার প্রি টেস্ট একাই দিতেছে। আমি আর জানতে চাইছিলাম না, আমি খেয়াল করে রাখছি যদি ক্লাস শেষে কমেন্ট করে তাহলেই ওরে ঝাড়বো আমি, ফাজিল বেড়া। আমি সেদিন ওরিয়েন্টেশনে বলেই দিলাম যে জীবনে যা আসবে কোর্স চলতে থাকবে, গ্যাপ আছে ক্লাসে, 2-3 দিনের গ্যাপ থাকে, 2 দিনের মিনিমাম গ্যাপ থাকবে। গ্যাপে তুমি একটা সময় এসে 1 ঘন্টা ক্লাসটা করে নিবা, 1 ঘন্টার একটা ক্লাস আইসে এনে পন্ডিতি করতে। ভাইয়া আমার প্রি টেস্ট এক্সাম চলে। তো প্রি টেস্ট এক্সাম কি হয়েছে? প্রি টেস্ট দিছি, টেস্টে আমি 3 সাবজেক্টে ফেল করছি, তো কি হয়েছে? ডিএমসি তে আমি 20তম হয়েছি, বিভিন্ন জায়গায় আমি ফার্স্ট হয়ে আসছি। ফাজিল বেড়া, হাজাইরা কমেন্ট করলেই ঝাড়ি খাবি। অনুচক্রিকার ইংরেজি টার্ম কি? ভালো কোশ্চেন। অনুচক্রিকার ইংরেজি নাম হলো থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট, বুঝা গেছে? আচ্ছা, হয়ে গেল। তাহলে এখানে এই যে জৈব অণু সৃষ্টি হয়েছে, সেখান থেকেই নাকি নতুন আমার প্রাণীর সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো এইগুলো নিয়ে প্যারা নাই। এই হাইপোথিসিসটা জাস্ট সিকিউর জন্য তুমি লিখতে পারো যে হাইপোথিসিস সিকিউ টপিকস, এখানে কোনো এমসিকিউ নাই। আচ্ছা, তো জন ব্র্যাকেট একটা কথা বলছে কি, জীবের গঠনগত এবং মৌলিক একক, কার্যক একক, তাই না? তাহলে গঠনগত ও কার্যকরী একক, কাজের একক, এই 2 ভাগ তো, গঠন এবং কাজ। আচ্ছা, এবার দেখো এই গঠনগত যখন বলবো তখন তাকে আমরা 2 ভাগ করব। গঠনগততে 2 ভাগ, একটা হলো আমার প্রোক্যারিওটা, আর একটা হলো আমার ইউক্যারিওটা। এগুলো তোমাদের অপরিচিত কিছুই না, সবই সহজ জিনিস। ইউক্যারিওটা, তো এখান থেকে আমরা একটা জিনিস আনি। দেখো, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, ক্যারিয়ন মানেই হলো নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, হ্যাঁ। আচ্ছা, ইউ মানে হলো প্রকৃত, টা মানে হলো যুক্ত। তাহলে এইটা হয়ে যায় আমার প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। আর প্রো মানে কি? আদি, তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এই 2টা জিনিস আমরা সবাই জানি। এবার আমি একটা প্রকৃত নিউক্লিয়াস আঁকবো। দেখো, একটা প্রকৃত নিউক্লিয়াস আঁকতে গেলে কি কি জিনিস থাকা লাগে? তার মেমব্রেন থাকা লাগে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকা লাগে, তারপরে হলো নিউক্লিওপ্লাজম থাকতে হয়, আর হলো আমার ক্রোমোজোম থাকতে হয়। থুক্কু, ইচ্ছা করে আমি ভুল বলছি, ক্রোমোজোম থাকতে হয় না, ক্রোমাটিন ফাইবার থাকতে হয়। ক্রোমাটিন ফাইবার, এই যে ক্রোমাটিন ফাইবার বা তন্তুগুলো এইভাবে পেঁচানো থাকে, হ্যাঁ, ক্রোমাটিন ফাইবার বা তন্তুগুলো। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া এই চিত্রে ভুল আছে। ভুলটা কি? আমি যে মেমব্রেনটা আঁকছি এখানে রন্ধ্র দেই নাই। এখন রন্ধ্র দেওয়া আমার জন্য আসলে খুব প্যারা, আমি তাও চেষ্টা করি, রন্ধ্র দেখি পারি কিনা। এইখানে মনে করো একটু কাটতে দিলাম, এই মুছা না, এইভাবে মুছতে হয়, হ্যাঁ, এইভাবে রন্ধ্র দিতে হয়, এইভাবে একটু ফাঁকা করে রন্ধ্র দিতে হয়। মুছা যে কি পরিমাণ ভেজালিলা কাজ এইখানে। একটা হয়েছে, ভালো হয়েছে। এই হলো আমার নিউক্লিয়াস
প্রকৃত নিউক্লিয়াস। হ্যাঁ, এই যে রন্ধ্র সবই দিছি। আচ্ছা, এখন এইটা হলো আমার একটা প্রকৃত নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যুক্ত কোষ লাগবে, তাহলে আমি এই যে দিলাম নিউক্লিয়াস যুক্ত আমার কোষ। ঠিক আছে, তো কোষের যে মাতৃকা গুলো থাকবে, তরল পদার্থ যেটা থাকবে, কোষের তরল পদার্থকে আমরা বলবো সাইটোপ্লাজম। সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল পদার্থ। ঠিক আছে, নিউক্লিয়াসের তরল পদার্থকে বলবো নিউক্লিওপ্লাজম। এটা একটা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। হ্যাঁ, যেখানে আরো অঙ্গাণু থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। হ্যাঁ, তারপরে হলো উদ্ভিদ কোষ হলে তোমার প্লাস্টিড থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, বহুত কিছু থাকবে, আমার গলগি বডি থাকবে। হ্যাঁ, প্রকৃত নিউক্লিয়াস এগুলাই থাকে। আদি নিউক্লিয়াসের ডিএনএটা বা নিউক্লিওয়েডটা কিভাবে সৃষ্টি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো, হঠাৎ করে এই কোষে তোমার এই নিউক্লিয়ার মেমব্রেনটা মনে করো হারায় গেল, নিউক্লিয়ার মেমব্রেন হারায় গেল। চিন্তা করো, ভালো করে খেয়াল করো, এই স্টাইলে তুমি পড়ো নাই কখনোই। নিউক্লিয়ার মেমব্রেন হারায় গেল, ভাই নিউক্লিয়ার মেমব্রেন যদি হারায় যায় তাহলে এই যে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুটো কি একসাথে হয়ে গেছে না? তুমি তো চাইলেও আর আলাদা করতে পারবা না। তাহলে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম এক হয়ে গেছে, মানে ওই জিনিসটাও চলে গেছে। এই যে জিনিসটা মানে নিউক্লিওলাস যেটা, এ আগে ছিল একটা পুকুরের ভিতরে, এখন চলে গেছে একটা সাগরের ভিতরে। যখন একটা সাগরের ভিতরে চলে যাবে, ও বেটা হারায় যাবে, ও হারায় যাবে। ঠিক আছে, ও এটা উদ্ভিদ কোষের চিত্র। উদ্ভিদ কোষ হলে তো এইরকম হইতো রে গাধা, এইরকম দিতাম আমি। একটা কোষ দাস রাখছি, প্রাণী কোষ রাখছি। তো দেখো, ও তখন সাগরের মধ্যে যদি পড়ে যায় তখন সেও হারায় যাবে। তার মানে এই জিনিসটাও হারায় গেল, এই জিনিসটাও হারায় গেল। তাহলে থাকলো কি? থাকলো কিছু এই যে ক্রোমাটিন ফাইবার গুলা, যেগুলো ভয়ে মানে এত বড় একটা জায়গায় চলে গেছে, ভয় পেয়ে কন্ডেন্স হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় ছোট্ট একটা জায়গায় হয়ে নিউক্লিয়াসের মতো দেখতে হবে। নিউক্লিয়াসের মতো দেখতে হবে। নিউক্লিয়াসের মতো মানে হলো অয়েড, অয়েড, অয়েড। তাহলে তাকে আমরা বলবো নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। অয়েড মানে মতো। কোনো কিছু বায়োলজিতে অয়েড থাকলেই মতো। যেমন আমি যদি বলি তুমি দেখতে ছাগলের মতো, তার মানে ছাগলয়েড। ঠিক আছে, রাইজয়েড পড়ছো অবশ্যই, অ্যামিবয়েড, অ্যামিবার মতো। তাহলে অয়েড থাকলে মতো হবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে নিউক্লিওয়েড কোথায় পাবো আমরা? প্রোক্যারিওটায়। আর প্রকৃত নিউক্লিয়াস কোথায় পাবো? ইউক্যারিওটায়। আমি মিলাই দিলাম সুন্দর করে। তাহলে নিউক্লিওয়েডে কি থাকবে না? নিউক্লিওলাস থাকবে না, ক্রোমাটিন ফাইবার থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, কিচ্ছু থাকবে না। আচ্ছা, এইখানে আদি নিউক্লিয়াসে, আদি নিউক্লিয়াস যুক্ত কোষে শুধুমাত্র তুমি রাইবোজোম পাবা। রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু পাওয়া যায় না। রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু পাওয়া যায় না। আর ইউক্যারিওটাতে সব ধরনের অঙ্গাণু পাওয়া যায়, আমরা দেখবো একটু পরে। আচ্ছা, এরপরে প্রো মানে কি? আদি। তার মানে কোষ বিভাজন প্রক্রিয়া যে তিন ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, তার মধ্যে আদি প্রকৃতিরই হলো অ্যামাইটোসিস। সেই অ্যামাইটোসিসটা তুমি এই প্রোক্যারিওটাতে পাবা। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রোক্যারিওটাতে পাবা। এখানে তুমি পাবা মাইটোসিস এবং মিয়োসিস। তোমরা এগুলো পারো, আমি তারপরে বলতেছি, কারণ এটাও একটা সিকিউ কোশ্চেন তোমাদের এইচএসসি তে লাগবে। আমি কি বলছিলাম যে আমি তোমাদের প্রি মেডিকেল ক্লাসে এইচএসসির আগে যত ক্লাস হবে তাতে কোনটা সিকিউ কোনটা এমসিকিউ আমি বলে দিব। ঠিক আছে? আচ্ছা, এই পার্থক্যটা কিন্তু আসে পরীক্ষায়। অ্যামাইটোসিস, ওখানে হলো মাইটোসিস, মিয়োসিস। এখানে যে ডিএনএটা থাকে, ডিএনএটা কিন্তু সূত্রাকার, এবং এই সূত্রাকার ডিএনএটাই কিন্তু পারফেক্ট ডিএনএ। ওয়াটসন এবং ক্রিক বলছেন, হ্যাঁ, ডিএনএ দ্বিসূত্রক হয়। এই দ্বিসূত্রক ডিএনএ তুমি ইউক্যারিওটাতে পাবা। আর প্রোক্যারিওটাতে যে ডিএনএটা পাবা সেটা হলো বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ, প্লাজমিড বলা যায়। প্লাজমিড নাম শুনছো? প্লাজমিড এখানে পাওয়া যায়। এখন দেখো, একটা সূত্রাকার ডিএনএ তে কিন্তু সবকিছু পারফেক্ট, জিন আছে এবং সবকিছু সে নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, সব নিয়ন্ত্রণ করবে জিন দ্বারা। কিন্তু এই জায়গাতে তো এরকম পারফেক্ট ডিএনএটা নাই যার মধ্যে জিন থাকবে। তাহলে এইখানে সবকিছু কন্ট্রোল করবে কি? কন্ট্রোল করবে, মনে রাখবা, অপেরন। দেখো, অপেরন, অপেরন এটা অনেকবার পরীক্ষায় আসছে, মেডিকেলে আসতে দেখছি যে অপেরন কোথায় পাওয়া যায়, অপেরন কোথায় পাওয়া যায়, অপেরন কোথায় পাওয়া যায়। তার উত্তর হলো প্রোক্যারিওটাতে। অপেরন একটা জিনের নাম, অপেরন একটা জিনের নাম। এই অপেরন জিনের মধ্যে কি কি জিন আছে মনে রাখার জন্য কিচ্ছু দরকার নাই, দরকার হলো টেকনিক। একটা বাস, অপেরন হলো একটা বাস। তুমি একটা চিন্তা করো, একটা বাসে কি থাকে? ড্রাইভার থাকে, হেল্পার থাকে, অনেক কিছু, তাই না? তাহলে বাস একটা গঠন,
তাহলে অপেরনের প্রথম জিনের নাম হলো গাঠনিক জিন। প্রথম জিন হলো গাঠনিক জিন। 2 নাম্বার, এই বাসটাকে চালাইতে হবে, তাই না? যে চালাবে তাকে আমরা বলবো চালক জিন। চালক জিন। আমি যতটুকু লিখি ক্লাসে তোমরা এতটুকু লিখতে পারো, কারণ তোমরা যখন ক্লাসে রিভিউ দিবা বা ক্লাসের নোট শেয়ার করবা এতটুকু শেয়ার করবা, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রিতে আমি পুরো নোট করতে বলবো, সেটা আমি ডিটেইলস বলেও দেবো কিভাবে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে ভাইয়া যতটুকু লিখি এতটুকুই এনাফ। আচ্ছা, চালক জিন। এবার দেখো, ড্রাইভার যখন চালায় তখন আমরা যাত্রীরা কি বলি? ও মামা জোরে চালান, জোরে না চালালে কেমনে হবে, বাড়ি যাব কবে? তার মানে আমরা তাকে উদ্দীপনা দেই, তাহলে আর একটা জিন পাবো আমরা, উদ্দীপক জিন। এখন ড্রাইভার যদি আমাদের উদ্দীপনায় উদ্দীপিত হয়ে হানিফের মতো গাড়ি চালানো শুরু করে বা আমার মতো গাড়ি চালানো শুরু করে, আমি খুব খারাপ গাড়ি চালাই, হ্যাঁ, তো তখন কিন্তু শেষ, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে নিয়ন্ত্রণ করবে হেল্পার, ওই তাকে আমরা বলবো নিয়ন্ত্রক জিন। তাহলে বলো, একটা বাস দিয়ে আমরা একটা অপেরনের ভিতরে কি কি জিন থাকে সব করে ফেললাম না? বলো, অপেরনের ভিতরে এই 4টা জিন থাকে, গাঠনিক, চালক, উদ্দীপক এবং নিয়ন্ত্রক জিন। মনে থাকবে, অনেকবার আসছে যে কোন জিনটি থাকে না। তাহলে পরীক্ষায় যদি আসে প্রোক্যারিওটার যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করবে কে? উত্তর হবে অপেরন। এরপরে কোশ্চেন হতে পারে অপেরনের ভিতরে কোন জিনটি থাকে না? বেশ করে এখানের মধ্যে উত্তর চলে আসবে। আচ্ছা, প্রোক্যারিওটাতে আমরা কি পাইছি? রাইবোজোম পাইছি। ভাই রাইবোজোমকে বিজ্ঞানী ভেদবার্গ, যার কোনো কাম নাই, ভেদবার্গ বানালে এরকম সবেদবর্গ এস দিয়ে তার প্রথম উচ্চারণ ভেদবার্গ, কিন্তু বানান লিখতে গেলে এস দিয়ে লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে সবেদবার্গ তিনি সেন্ট্রিফিউগাল যন্ত্রে নিয়ে রাইবোজোমকে ঘুরাইছে, ঘুরানোর পরে রেখে দিছে, রেখে দিয়ে অধক্ষেপটা দেখছে যে কি হারে অধক্ষেপ হয়, সেডিমেন্টেশন হয়, সেডিমেন্টেশনে এস আছে। তো তিনি দেখছে যে রাইবোজোম অধক্ষিপ্ত হয় 70s হারে আর হলো 80s হারে, এই 2 হারে হয়, একটা 70s আর একটা হলো 80s। এখন এই যে 70s একে নিয়ে আরো সে ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করে দেখছে যে 70s আবার ভেঙে 2টা বিজোড় সংখ্যা হয়, এটাও বিজোড় এটাও বিজোড়, 50s আর একটা হলো 30s। 80s ও আবার 2 ভাগে ভাগ হয়, একটা 60s আর একটা হলো 40s। এখন এই দুটো যোগ করলে তো হয় 100, এই দুটো যোগ করলে তো হয় 80। তাহলে এরকম হলো কেন কাহিনী? ভাইয়া, এরা দুইজন হলো শ্রমিক, একজন রাজমিস্ত্রি আর একজন হলো কারেন্টের মিস্ত্রি। তো যখন এরা কাজ করবে কোনো একটা প্রজেক্টে, তখন এদেরকে একসাথে হতে হবে, একসাথে হয়ে তাদের মধ্যে মনের মিল থাকা লাগবে। তো এইটা যদি হয় 60s আর এইটা হলো তোমার 40s, এবং দেখো তারা খুশি হয়ে এই যে কিছু কমন জায়গা তৈরি করছে, এই কমন জায়গার কারণেই 60 আর হলো 40 এই দুইটা মিলে 100 না হয়ে 80s হয়। তোমাদের প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিলাম যে কেন হয়। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে রাইবোজোমের ভিতরে, ভাই রাইবোজোম পুরাটাই কিন্তু আরএনএ নিয়ে কাজ, কারণ রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ। এই একটা কাজই মাথায় রাখবা, রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে এর ভিতরে আরআরএনএ থাকবে, যেটা রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ যেটা হলো প্রোটিন সংশ্লেষণ করে। পুরো আরএনএ এর মধ্যে 80 থেকে 90 ভাগই হলো আরআরএনএ, আমরা পড়বো নেক্সট ক্লাসে। এখানে যা জানলাম, এখন এই 70s এর ভিতরে কিছু আরআরএনএ থাকে, 80s এর ভিতরেও কিছু আরআরএনএ থাকে, এবং এমসিকিউতে এটা আসে যে কোন আরআরএনএটা থাকে না। মনে রাখবা কিভাবে? 80 তে 8 আছে, তাই না? সবগুলোই 8 হবে। দেখো 28, 18, 5.8 আর একটা হলো 5। 28, 18, 5.8, 5। এখন বলতে পারো যে ভাই আপনি কি এগুলো তো মুখস্থ বললেন? কোনোদিনও না, আমার এত ঠেলা নাই মুখস্থ করার। এই যে 8 আছে, তা আমি শুধু মনে রাখছি যে এখানে যতগুলো থাকবে সবগুলোতে 8 থাকবে। এবং 5 কিভাবে মনে রাখবো? ভাই 70 এসে থাকে 23, 16, 5, মানে 5 দুই জায়গাতে কমন থাকে, 5 দুই জায়গাতে কমন থাকে, আর বাকি 8 গুলো থাকবে 80-তে। তার মানে আমি যখন এমসিকিউ অ্যান্সার করব 8 যুক্ত খুঁজবো, এটা আমি মুখস্থই করব না, আমি শুধু এইখানে 8 মনে রাখবো, তাহলে আমার সারা জীবন এই সংখ্যা মনে থাকবে। সংখ্যা মনে রাখা কঠিন। আমি বলি এখন ধরো ভাইয়া পড়াচ্ছি, তুমি পড়তেছো, প্রথমবার দেখে মনে হবে আমি তো এটা পারবো, কিন্তু কিছুদিন পরে তোমার মনে থাকবে না। এই কারণে এই সংখ্যাগুলো এই টেকনিক্যালি মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো
এখানে আমি যত যা পাইলাম 70s এর ভিতরে এই সব থাকবে আমার প্রোক্যারিওটাতে। তাহলে প্রোক্যারিওটাতে কোন ধরনের আরএনএ থাকে, তাহলে এই যে 23, 16, 5 এগুলো এখানে অপশন হবে, হ্যাঁ 50, 30 সব এর মধ্যে থাকবে। আর এই যে ইউক্যারিওটাতে আমার 80s থাকে। তাহলে 70s কোথায় 80s কোথায় ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, রাইবোজোম দুই জায়গাতেই যেহেতু থাকে। আচ্ছা, তারপরে এই প্রোক্যারিওটার ক্ষেত্রে প্রোক্যারিওটাতে তোমার ইন্ট্রন্স আর এক্সন্স নিয়ে একটা পার্থক্য আছে। এখন এই ইন্ট্রন্স এক্সন্স আসলে আমাদের পরের চ্যাপ্টারের মানে পরের ক্লাসের পড়া, তারপরও আমি একটু তোমাদের দেখাই। সেটা হলো আমাদের ডিএনএ সম্পর্কে ধারণা আছে, একটু আগেই বলছে ডিএনএ সবাই জানো। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এই প্রক্রিয়ার নাম হলো আমার রেপ্লিকেশন প্রক্রিয়া। ডিএনএ থেকে আমার আসলে মেইন টার্গেট বা জীবনের প্রধান টার্গেট হলো আমার প্রোটিন তৈরি করতে হবে এবং এই প্রোটিনের মাধ্যমে জীবন পরিচালিত হবে। হ্যাঁ, তো ডিএনএ থেকে আমার প্রোটিন তৈরি হওয়ার জন্য আগে একটা মেসেজ তৈরি করতে হয়, যেটাকে বলা হয় এমআরএনএ তৈরি হয় এবং এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই এমআরএনএ থেকে আমার পরবর্তীতে তৈরি হবে প্রোটিন, যেটা হলো ট্রান্সলেশন। এটা মনে রাখারও টেকনিক আছে, যদিও তোমাদের মনে থাকে আমি তাও বলতেছি। ভাই ডিএনএ হলো ভাষা, মানে তুমি মুখে মুখে বলতেছো আমি এই প্লাস পাইছি, কিন্তু আমি বললাম প্রমাণ দেখাও, তখন তুমি তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে আসবা, তাই না? একাডেমিক ট্রান্সক্রিপ্টেই তোমার ওই লেখা থাকে, এমআরএনএ হলো লিখিত আকারে থাকে কথাগুলা। আর আমি এখন তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্টে তুমি জিপিএ পাইছো 2, তাহলে 2 হলে তুমি তো চাইলেও মেডিকেলে পড়তে পারবে না। তার মানে তোমার রেজাল্ট যেরকম তোমার ভবিষ্যৎও সেরকম, মানে ট্রান্সলেট হবা তুমি শুধু, মানে এমআরএনএ থেকে প্রোটিন, এমআরএনএ তে যেভাবে লেখা থাকবে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হবে। এবার এই যে উল্টাটা, এটা একটু বলে দেই যে এমআরএনএ থেকেও আবার ডিএনএ তৈরি হতে পারে, ওইটাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, যেমন তোমার এইচআইভির ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম আছে ওর ভিতরে। এখন আমার কথা ওদিকে না, আমার কথা এই জায়গাতে। এই যে দেখো ডিএনএ এর ভাষাকে আমরা এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করছি। বইয়ের ভাষাটা বললাম, ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করছি। এটাই আমি বলবো সেন্ট্রাল ডগমা, মানে জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। আমি কি বললাম, জীবন এইভাবেই চলে। সেন্ট্রাল ডগমা তোমার সিকিউ কোশ্চেন এটা কিন্তু, হ্যাঁ সৃজনশীলে সিকিউ আসে। সেন্ট্রাল ডগমা কি, তখন তুমি এই সিকোয়েন্সটা তোমার দিতে হবে। এই যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, এটাই হলো আমার সেন্ট্রাল ডগমা। এখন আমি তোমাকে ইন্ট্রোস থেকে এই জায়গাতে আসছি। দেখো এই যে ট্রান্সক্রিপশন প্রসেস, হ্যাঁ ট্রান্সক্রিপশন প্রসেসে এমআরএনএ যে তৈরি হয়, এই এমআরএনএ ডাইরেক্ট তৈরি হয় না। প্রথমে একটা প্রি এমআরএনএ তৈরি হয়, প্রি এমআরএনএ, যেটার আকার বা সাইজ একটু অনেক বড়। প্রি এমআরএনএ সাইজ একটু বড়, তাতে দুইটা অংশ থাকে, একটা হলো তোমার ইন্ট্রন্স আর একটা হলো তোমার এক্সন্স। এই ইন্ট্রন্স থেকে আমার কোনো প্রোটিন তৈরি হয় না। একটা ডিএনএ এর সব অংশ তোমার প্রোটিনে পরিণত হবে না, কিছু অংশ প্রোটিনে পরিণত হবে, কিছু অংশ প্রোটিনে পরিণত হবে না। যতটুকু অংশ প্রোটিনে পরিণত হবে তাকেই আমরা বলবো হলো ট্রান্সক্রাইব হচ্ছে, তার প্রোটিনে পরিণত হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে। এই ইন্ট্রন্সের কোনো ট্রান্সক্রিপশন হয় না, তাহলে একে কেটে ফেলে দিতে হয়। এই কেটে ফেলে দেওয়ার প্রক্রিয়া হলো স্প্লাইসিং। ভাই এগুলো সব নেক্সট ক্লাসের পড়া, আমি এটাও আগে পড়াই দিচ্ছি কারণ পার্থক্যতে আছে, বারবার বলতেছি। শুধু এক্সন্স পার্টটা থাকবে এবং এক্সন্স থেকেই আমার প্রোটিন তৈরি হবে। তো দেখো আমার কথা হলো এই যে প্রোটিন তৈরিটা, মানে ডিএনএ থেকে এমআরএনএ, হ্যাঁ তারপরে হলো তোমার প্রোটিন, হ্যাঁ তারপরে প্রোটিন, এই প্রক্রিয়ার ভিতরেই কিন্তু এটা একটা পার্ট। তো এই প্রক্রিয়া হয় ইউক্যারিওটার ক্ষেত্রে, ইউক্যারিওটার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হয়। তাহলে কি আমি বলতে পারি না যে ইউক্যারিওটার ক্ষেত্রেই আমার ইন্ট্রন্স থাকবে, প্রোক্যারিওটা ইন্ট্রন্স থাকবে না? ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারছো সবাই? মানে এক লাইন বোঝানোর জন্য আমি পুরো প্রক্রিয়ার অর্ধেক বুঝাই আসলাম। এটা বুঝছো? তাড়াতাড়ি জানাও, ফাস্ট কমেন্ট করবা, খুব ফাস্ট। আমার এখানে আসে কিন্তু 10 সেকেন্ড পরে, খুব তাড়াতাড়ি কমেন্ট করবা যে ইন্ট্রন্স কোথায় থাকে আর থাকে না। আশা করি এটা তুমি পারবা।
তাহলে প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে, আর আদি কোষে তো এই কাহিনী হয়ই না, যে কারণে ইন্ট্রন্স থাকার প্রশ্নই আসে না, তুমি আজীবনে আর বলবা না। আচ্ছা, তারপরে প্রোক্যারিওটার ক্ষেত্রে আমার শ্বসন প্রক্রিয়া কেমন হবে? শ্বসন দুই ধরনের, একটা হলো তোমার অবাধ শ্বসন আর একটা সবাধ শ্বসন। ভাই আদি যেটা ওর মধ্যে অবাধ শ্বসন, প্রকৃত যেটা তার মধ্যে সবাধ শ্বসন। তাহলে প্রোক্যারিওটায় তোমার প্রকৃত কোষে তোমার হবে সবাধ শ্বসন, আর আদি কোষে হবে তোমার অবাধ শ্বসন। আশা করি পারবা। ওকে, এরপরে আর তেমন কিছু নাই, এগুলো সবই তুমি পারবা। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি ডিটেইলসে পড়াইলাম সিকিউর জন্য। আচ্ছা, আরেকটা ভাগ বলছিলাম সেটা হলো এই যে মুসালাইছি দূর, সেটা হলো কোষের আরেকটা ভাগ হলো কাজের উপর ভিত্তি করে দেহ কোষ, আর একটা হলো জনন কোষ। ভাই এটা সহজ জিনিস, যে কোষ দেহ গঠনের কাজে অংশ নেবে তাকে দেহ কোষ বলা হবে। এটা ডিপ্লয়েড হয়, টোয়াইসেন হয়, আর জনন কোষ হ্যাপ্লয়েড হয়। তবে ব্যতিক্রম আছে উদ্ভিদের ক্ষেত্রে অনেক জায়গাতে, যাদের এককোষী জীব, হ্যাঁ তাদের ক্ষেত্রে অনেকেরই গ্যামিটোফাইটিক জীব যারা, তাদের প্রধান দেহই হ্যাপ্লয়েড, মানে তাদের প্রধান দেহই এন, মানে তাদের দেহর কোষই এন, এরকম হতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। তো দেহের কাজে যে অংশ নেবে তারা দেহ কোষ, জনন কাজে যে অংশ নেবে তারা জনন কোষ। এই জায়গাতে একটা খুচরা কোশ্চেন আমি তোমাকে দিই, ভার্সিটির কোশ্চেন, যে নিচের কোনটি সম্ভব বা অসম্ভব? নিচের কোনটি অসম্ভব? অপশনে থাকলো এন, টোয়াইস এন, 3n, 4n। উত্তরটা করো তো কমেন্টে, দেখি পারো কিনা। একটা অসম্ভব। আচ্ছা, এবার তোমাদের একটা হোমওয়ার্ক আছে, তোমাদের হোমওয়ার্কটা হলো 9-10 এর পড়া থেকে, সেটা হলো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তোমরা এতটাও ছোট বাচ্চা নেই যে আমি এখন এইগুলা পড়াবো, ইম্পসিবল। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, কোনটাতে সেন্ট্রিওল থাকে, কোনটাতে সেন্ট্রিওল থাকে না, কোনটাতে প্লাস্টিক থাকে, কোনটাতে প্লাস্টিক থাকে না, হ্যাঁ কোনটা কোষ গহ্বর বড় থাকে, কোনটা কোষ গহ্বর ছোট থাকে, কোনটাতে কোষ প্রাচীর থাকে, কোনটাতে কোষ প্রাচীর থাকে না। আমি তো এটা ছাগলি আমি পড়াই দিলাম, এই সাইডটাই মেইন পার্থক্য। এটাও সিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসতে পারে। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না, নিচের কোনটি প্রাণী কোষে থাকে না, এই টাইপের পড়াগুলো, ঠিক আছে? আশা করি পারবা। ওকে, তাহলে আমাদের প্রাথমিক যে পার্টটুকু সবগুলাই হয়ে গেছে। এই জায়গার বিজ্ঞানীর ক্ষেত্রে তুমি যতটুকু পারবা ততটুকুই পড়বা, এত প্যারা নেওয়ার কিছু নাই যে আমি একটা কম পড়লাম, এবার এত পরীক্ষার হলে যে পড়ছো মনে রাখতে পারবে না, ভয় পাওয়ার কিছু নাই, তুমি যতটুকু পারবা ততটুকু। আচ্ছা, এবার একটা আদর্শ উদ্ভিদ কোষকে আমরা ভাগ করি, আদর্শ উদ্ভিদ কোষকে আমরা একটু ভাগ করি। তো ভাগ করলে তাতে কি কি পাই? দুই ধরনের জিনিস পাই। একটা হলো তোমার এই সবটা থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ সবটা থেকে কোশ্চেন আসে। এইচডব্লিউ কোথায় দিব? ভাই আমার এখানে কোনো এইচডব্লিউ বলে কিছু নাই, হ্যাঁ কারণ তুমি সবসময় নিজের পড়া নিজেই পড়বা, এটা আমরা খেয়াল করি। তবে আমি সবসময় বলি যে তোমরা ক্লাস রিভিউর সাথে নোটটা মেডিয়ামে পোস্ট করবা, আমি ওইখানেই চেক করি, মেডিয়ামে সারাদিন থাকি, ওইখানে নোট পোস্ট করবা, আমি ওখান থেকে নোট দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জড় বস্তু পাবো, আর পাবো সজীব উপাদান, যেটাকে বলি প্রোটোপ্লাজম। সজীব উপাদানকে প্রোটোপ্লাজম বলে। এটাই একটা এমসিকিউ হতে পারে, কি যে কোষের সজীব উপাদানকে কি বলা হয়? সজীব উপাদানকে কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। আচ্ছা, জড় বস্তু তিন ধরনের। জড় বস্তু দুই ধরনের প্রাথমিকভাবে। একটা হলো কোষ প্রাচীর, একটা তোমার হলো কোষ প্রাচীর, এইটা পরীক্ষায় আসে। কোষ প্রাচীর কি ধরনের বস্তু? জড় বস্তু। আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু, যাদের কোনো জীবন নাই, কোষস্থ নির্জীব বস্তু। তো কোষস্থ নির্জীব বস্তু কি কি আছে? কোষস্থ নির্জীব বস্তু আছে তোমার সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বজ্র পদার্থ। সঞ্চিত, নিঃসৃত এবং বজ্র পদার্থ। সঞ্চিত, নিঃসৃত এবং বজ্র পদার্থ। সঞ্চিত, নিঃসৃত আর হলো বজ্র পদার্থ। দেখো এখান থেকে এমসিকিউ আসে। সঞ্চিত পদার্থ মনে রাখবা সিপিএল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থ মনে রাখবা ওই যে হাই পেন, কলমের কালি, হাই পেন দিয়ে কি কালি নিঃসরণ হয় না, সেই হাই পেন। এটা সহজ, এই সূত্র সবাই পড়ে। এইসে হলো হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনে হলো নেকটার। পরীক্ষা আসবে নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়, হাই পেন দিয়ে মনে রাখবা।
বজ্র পদার্থ আর পড়া লাগে না, কারণ তুমি যখন এই দুইটা পড়ে ফেলবা তখন আর একটা বাদ দিতে পারো। তো বজ্র পদার্থ কি কি হয়? বজ্র পদার্থ হয় ট্যানিন, রেজিন, গদ, আঠা, অ্যালকালয়েড, খনিজ ক্রিস্টাল, এগুলো হয়। হ্যাঁ, খনিজ ক্রিস্টাল থেকে একটু পড়াশোনা আছে, এইটার একবারে মাঝখানের দিকে, মানে আজকের লেকচারের লাস্টে। তো আমি এখানেই পড়াই ফেলি খনিজ ক্রিস্টাল। এখানে 2-3টা লাইন আছে। উদ্ভিদের, আমার সাথে সাথে পড়ে ফেলো, উদ্ভিদের প্রধান খনিজ ক্রিস্টালের নাম হলো ক্যালসিয়াম অক্সালেট। উদ্ভিদের প্রধান খনিজ ক্রিস্টালের নাম ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট যখন আঙ্গুরের থোকার মতো থাকে তখন তাকে বলা হয় সিস্টোলিথ। থোকা, থোকা, লিথ, থোকা, থ, লিথের থ, এভাবে মিলাই ফেলো। তবে সিস্টোলিথকে লিথোসিস্ট করো না, হ্যাঁ, সিস্টোলিথই করো। আর যদি যদি তোমার সূচের মতো থাকে, সূচ, সুই, সুচ, সুচ, তখন তাকে বলা হয় র্যাফাইট। কচু পাতায় কিন্তু র্যাফাইট থাকে, যে কারণে গলা চুলকায় আমাদের কচু খাইলে। হ্যাঁ, এই র্যাফাইটের কারণে। সূচের মতো তো বিধে, এই গলায় বিধে, এই কারণে গলা চুলকায়। আমিও এই কোশ্চেন জানতাম না, পরে নেটের ঘাইটে মেটে তারপর বাইট করছি যে কচু খাইলে গলা কেন চুলকাবে, র্যাফাইটের কারণে চুলকায়। আচ্ছা, তাহলে এই 2-3টা লাইন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখানে কোষস্থ নির্জীব বস্তু হলো, কোষ প্রাচীর হলো। এবারে আসি আমাদের প্রোটোপ্লাজম। ভাই মনে রাখবা, আমার যেটা প্যাচ লাগতো, প্রোটোর ভিতরে ছোট, প্রোটোর ভিতরে ছোট, তার মানে এই প্রোটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম। আমি সারা জীবন এটা পেঁচাইতাম যে সাইটোপ্লাজম বড় নাকি প্রোটোপ্লাজম বড়। তো প্রোটোপ্লাজমের ভিতরে তোমার 3টা জিনিস থাকবে। একটা হলো তোমার কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আরেকটা হলো তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর একটা হলো তোমার সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা কি দিবা বলো তো? এই যে সিকিউ এর সংজ্ঞা তোমার স্টাইল দেখো, যে কোষস্থ সজীব বস্তু থেকে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসকে বাদ দিলে যা থাকে তাই হলো সাইটোপ্লাজম, তাই হলো সাইটোপ্লাজম। আবার সাইটোপ্লাজমের সাথে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস যুক্ত হয়ে যা তৈরি করে তাই হলো আমার প্রোটোপ্লাজম। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকেই কিন্তু ডেফিনেশন দিতে পারো, এই দিকলেও দিতে পারো, এই দিকলেও দিতে পারো। এগুলো পড়ার স্টাইল, মানে মুখস্থ না করে, বই না পড়ে তুমি টেকনিক্যালি সংজ্ঞা দিতে পারবা। আচ্ছা, এখন এই যে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে 2টা জিনিস আছে। এক, সাইটোপ্লাজমের অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অনেক অঙ্গাণু আছে, আমি একটু পরে তোমাকে আলাদা করে দিব। অঙ্গাণু, এবং অঙ্গাণুগুলো কিন্তু ফাঁকা জায়গায় থাকবে না, একটা তরল পদার্থের ভিতরে থাকবে, সলের সলিউশন, তরল সলিউশনের ভিতরে থাকবে। তাই তাকে আমরা বলবো সাইটোসল, সাইটোসল বা সাইটোমাত্রিকা। মাত্রিকা মানে তরল, সাইটোসল, সল মানে সলিউশন, তরল। সাইটোসলের ভিতরে অঙ্গাণুগুলো ভাসমান থাকবে। এই অঙ্গাণু থেকে আমার প্রশ্ন আসে, কি রকম? অঙ্গাণু থেকে প্রশ্ন হলো তোমার যে ঝিল্লি বা আবরণীবদ্ধ অঙ্গাণুকে, আবরণীবিহীন অঙ্গাণুকে। তো আমি একটা সূত্র দেই, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সূত্র সবাই দেয়, ঝিল্লিবদ্ধ বা আবরণীবদ্ধ, বা ইংলিশে বললে মেমব্রেনাস। হ্যাঁ, মেমব্রেনাস দেয়। মেমব্রেনাস গুলা কি কি? ওই যে মা এর পাগলা ভেড়া, বা মা এরা পাগল, মা এর পাগলা ভেড়া। তো মায়ের পাগল ওইটা আমি দেই না, কারণ ভেতে 2টা জিনিস আসে, ওইখানে তখন আর আসে না, এই সূত্রে সব আসে। মাতে হলো তোমার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে মাস্ট। হ্যাঁ, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুকে, ঝিল্লিবিহীন অঙ্গাণুকে, ক্লাসে পরীক্ষায় মাইটোকন্ড্রিয়া। তারপরে এরে হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, পাতে হলো তোমার, আমরা সবাই জানি প্লাস্টিড, কিন্তু এই অঙ্গাণুটার কথা ভুলে যাই যে পার অক্সিজমও একটা অঙ্গাণু, পার অক্সিজম। গতে হলো আমার গলগি বডি, লাতে হলো আমার লাইসোজোম, লাইসোজোম। ভেতে হলো ভেসিকল ও ভ্যাকুওল, ভেসিকল ও ভ্যাকুওল 2টাই হয়। এবং মাথায় রাখবা, এই 2টার মধ্যে পার্থক্যটা হলো ভেসিকল হলো ছোট ছোট অঙ্গাণু, আর ভ্যাকুওল বড় অঙ্গাণু। তাহলে এরাই হলো আমার ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস অর্গানেলিস। আর বাকি যা আছে সেগুলো হলো ঝিল্লিবিহীন। ওটারও সূত্র আছে, ইন্টারে পরেই মামা সেরা, সেটা দিয়ে হয়ে যায়। হ্যাঁ, সূত্রটাও আমি লিখে দিই। ঝিল্লিবিহীন কারা? ঝিল্লিবিহীন হলো ইন্টারে
পরেই মামা সেরা। তো এখানে কি কি আসে দেখো, এটা ঝিল্লিবিহীন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা চেনার জন্যই আমি লিখছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট মানে কি তন্তু, ফিলামেন্ট মানে হলো তন্তু, ইন্টারমিডিয়েট মানে কি মধ্যবর্তী তন্তু। পতে হলো প্রোটিওসোম, প্রোটিওসোম। এই পতে যেন প্যাচ না লাগে, এখানের প এখানের পতে যে কোনো একটা সূত্র পড়বা। এক মাতে হলো তোমার মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। আর একটা মাতে হলো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। হ্যাঁ, সেতে হলো তোমার সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আর রাতে হলো তোমার রাইবোজোম, রাইবোজোম। এখন এই সূত্র লেখার কারণ হলো এই যে তিনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই তিনটাকে একসাথে বলা হয় সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। ভাই তন্তু বা ফাইবার দিয়ে কোষগুলো কিন্তু, কোষের অঙ্গাণুগুলো একটা নির্দিষ্ট জায়গাতে থাকবে এবং এই নির্দিষ্ট জায়গা বা গঠন ঠিক রাখাটাই হলো কঙ্কালের কাজ। এই জন্য কোষীয় কঙ্কাল বললে এই তিনটাকে বলা হয়। তাহলে এখানে একটা পার্থক্য আছে, ওই যে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়ছি না, সেখানে প্রকৃত কোষে সাইটোস্কেলেটন আছে, আদি কোষে সাইটোস্কেলেটন নাই। কারণ আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকবে, অন্য কোনো অঙ্গাণু থাকবে না। তাহলে সাইটোস্কেলেটন কোথায় আছে কোথায় নাই তাও কিন্তু আমি এখান থেকে পড়ে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা কিন্তু ফাইনালে এমসিকিউ পাবো, মেডিকেলেও পাবো, একাডেমিকেও পাবো, ভার্সিটিতেও পাবো। হ্যাঁ, ঝিল্লিবদ্ধকে আর ঝিল্লিবিহীনকে। ওকে, এবার আমরা আস্তে আস্তে অঙ্গাণুর ভিতরে চলে যাই। তো অঙ্গাণুর ভিতরে চলে গেলে আমরা প্রথমেই আসবো কোষ প্রাচীর। কোষ প্রাচীর, দেখো আমি কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির কাজ একসাথে পড়াবো। দেখো কোষ প্রাচীর তুমি যদি পড়ো, তুমি একাডেমিকে পড়ছো যে মাঝখানে একটা থাকে মধ্যপর্দা, তার বাইরে থাকে আমার প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর। আর তার বাইরে থাকে তোমার 3 স্তর বিশিষ্ট, হ্যাঁ 3 থেকে 5 বলা হয়, 3 থেকে 5 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। এবং এই যে প্রাচীর গুলো এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে বলে কূপ এলাকা, কূপ, কূপ বা পিট। পিট মানেও কূপ, ইংলিশে পিট। হ্যাঁ, কূপ বা পিট এলাকা বলা হয়। হ্যাঁ, পাশাপাশি দুইটা মেমব্রেনের কূপ এলাকাকে বলা হয় পিট পেয়ার। যেহেতু দুইটা চলে আসছে তাই পেয়ার আসবে, পিট পেয়ার। আচ্ছা, তারপরে এই যে ইসের ক্ষেত্রে এইখানে এই যে মধ্যপর্দা, মিডল ল্যামেলি, মধ্যপর্দা কি কি দিয়ে গঠিত হয়? তো মনে রাখবা, একটা মিডল ক্লাস ফ্যামিলি তৈরি করতেছে, তাই না? মিডল ক্লাস ফ্যামিলি তৈরি করতে কি কি লাগে? একটা হলো তোমার সাইটোপ্লাজম থেকে আসে তোমার ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট। আর গলগি বস্তু থেকে আসবে তোমার, গলগি বস্তু থেকে আসবে তোমার পেকটিন জাতীয় ভেসিকল। এগুলো আসে ওই অঙ্গাণুগুলো থেকে আসে, আইসে একসাথে তোমার মধ্যপর্দা তৈরি করে। এখন ওই মধ্যপর্দা ফ্যামিলি প্ল্যানিং কেন বলতেছি? এই ফ্রাগমোপ্লাস্টকে তুমি এফ দিয়ে পড়ো আর পেকটিনকে পি দিয়ে পড়ো, যদিও ফ্রাগমোপ্লাস্ট পি দিয়ে, কিন্তু মনে রাখার জন্য যে ফ্যামিলি প্ল্যানিং, একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলতে গেলে প্রপার ফ্যামিলি প্ল্যানিং লাগবে, নাইলে কিন্তু না খায় মরে যাবে। এবার মনে রাখবা, তাহলে ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে মধ্যপর্দা গঠিত হয়। কোনটা কোথা থেকে আসে এই লাইনে কিন্তু কোশ্চেন হতে পারে, সাইটোপ্লাজম থেকে কোনটা, গোলগি বস্তু থেকে কোনটা। মনে রাখবা এইভাবে, সাইটোপ্লাজম বড় জায়গা, তাই বড় জিনিসটা সাইটোপ্লাজম থেকে আসবে, গোলগি বস্তু ছোট জিনিস, ছোট জায়গা থেকে ছোট জিনিস আসবে। এর চেয়ে সহজ টেকনিক আর কিছুই নাই, মানে পেঁচাবে না কোনটা কোথা থেকে আসে। আচ্ছা, এরপরে হলো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি কি দিয়ে গঠিত হয়? ভাই প্রাথমিক প্রাচীর গঠিত হবে তোমার মধ্যপর্দার দুপাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এভাবে পড়বা, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, সিএইচজি। আমি সবসময় এভাবেই বলি সিএইচজি, সিএইচজি, প্রাথমিক প্রাচীর সিএইচজি। আর সেকেন্ডারি প্রাচীর তোমার কি দিয়ে তৈরি হয়? সেকেন্ডারি প্রাচীর তোমার পেকটিন, সুবেরিন, লিগোনিন, পেকটিন, সুবেরিন, লিগোনিন, এগুলো দিয়ে তোমার সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। তাহলে লিগোনিন টাইপের শক্ত জিনিস যদি থাকে, এগুলো পরীক্ষায় কোশ্চেন এরকম আসতে পারে যে কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি, দ্বিতীয় স্তর কোনটি। দেখো, দ্বিতীয় স্তর কিন্তু প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি কিন্তু তৃতীয় প্রাচীর। সেকেন্ডারি নাম শুনলে কি মনে হয় যে 2, কিন্তু এখানে সেকেন্ডারি মানে তৃতীয় প্রাচীর। প্রাথমিক মানে কি মনে হয় 1, কিন্তু আসলে প্রাথমিক মানে এখানে দ্বিতীয় প্রাচীর। মনে থাকে জানো, হ্যাঁ, এগুলো যেন ভুল না হয়। আচ্ছা,
তো এইটা হলো প্রাথমিক গঠন। কোষ প্রাচীর কিন্তু সিকিউ এমসিকিউ দুই জায়গার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এবার দেখো এই কোষ প্রাচীরের মূল উপাদান হলো আমার সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ কিভাবে তৈরি হয় ভাই? সেলুলোজ তৈরি হয় অসংখ্য বিটা ডি গ্লুকোজ একসাথে হয়ে। হোয়াট ইজ বিটা ডি গ্লুকোজ? গ্লুকোজকে যদি আমরা ভাঙি, এটা কোষ রসায়নের পড়া, গ্লুকোজকে যদি আমরা ভাঙি তাহলে ডি গ্লুকোজ আর হলো এল গ্লুকোজ আমরা পাই। ডি আর এল। ডি কখন ডেক্সট্রো রোটাটরি, এল হলো লেভো রোটাটরি। তোমরা 26 ব্যাচ ফুল সিলেবাস পড়ছো, তার মানে অবশ্যই কোচিং এ বা তোমরা কোষ রসায়ন অধ্যায়টা পড়ছো, তো সেখানে এইটা আছে। ডি মানে ডাইনে, আমি পড়ি সোজা, ডি মানে ডাইনে, ওই স্মূল যদি ডান দিকে থাকে তাহলে ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে এল গ্লুকোজ। আচ্ছা, তো এই ডি আর এল এর আবার ভাগ আছে। ডি গ্লুকোজের আবার আলফা এবং বিটা আছে, তার মানে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। আলফা বিটা কখন বলা হয়? যখন 1 নাম্বার কার্বনের ওই মূলকটা উপরে থাকে তখন বিটা। বউ সবসময় উপরে, বাপরে বাপ, ঘরের মধ্যে শুধু আমি ব্যতিক্রম। হ্যাঁ, তো বিটা ডি গ্লুকোজ তখনই বলা হবে, আর আলফা ডি যখন ওই মূলক নিচে থাকবে। তো এই অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে তোমার তৈরি হয় সেলুলোজ, সেলোবায়োজ এগুলা। আর আলফা ডি গ্লুকোজ দিয়ে তোমার তৈরি হবে স্টার্চ, তারপরে গ্লাইকোজেন। হ্যাঁ, এগুলো পড়তে পড়তে আসলে একদিন হয়ে যাবে, সমস্যা নেই, কোনটা আলফা ডি দিয়ে কোনটা বিটা ডি দিয়ে। সেই বিটা ডি গ্লুকোজ দিয়ে আমার সেলুলোজ তৈরি হলো। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে আমার তৈরি হলো কি বলো? সেলুলোজ। আচ্ছা, 1 থেকে 3000, এখন সেলুলোজ একটা দিয়ে হবে না, সেলুলোজের চেইন বানাইতে হবে। তো 1 থেকে 3000 সেলুলোজ অণু, 3000 সেলুলোজ অণু একসাথে হয়ে আমার তৈরি করবে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন। এবার 100 সেলুলোজ চেইন একসাথে করব আমরা। 100 সেলুলোজ চেইন একসাথে হয়ে আমার তৈরি করবে ক্রিস্টালাইন মাইসেলি বা শুধু মাইসেলি। এটা ক্রিস্টাল টাইপের থাকে তো, লবণ টাইপের দেখতে, এই জন্য ক্রিস্টালাইন মাইসেলি বলা হয়। এবার দেখো ক্রিস্টালাইন মাইসেলি পর্যন্ত বললাম, এবং মনে রাখবে এখানে লিখে রাখো পাশে, ক্রিস্টালাইন মাইসেলি হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। যদি বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কোনটি, উত্তর হবে ক্রিস্টালাইন মাইসেলি। এবার এই 20টা ক্রিস্টালাইন মাইসেলি, কয়টা? 20টা ক্রিস্টালাইন মাইসেলি একসাথে হয়ে তোমার তৈরি করবে মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে ছোট, ফাইবার গুলো ছোট ছোট। আর 250টি মাইক্রোফাইব্রিল একসাথে হয়ে তৈরি করবো আমার ম্যাক্রোফাইব্রিল। তো এই মাইক্রোফাইব্রিল যেটা, এটা কোষ প্রাচীরের আবার মুখ্য একক। তাহলে কোনটা মুখ্য একক আর কোনটা ক্ষুদ্রতম একক, এটা একটু জানবা। হ্যাঁ, এটা আসে পরীক্ষায়। এখন টেকনিক্যাল কোশ্চেন কি জানো? টেকনিক্যাল কোশ্চেন হলো বলবে কতগুলো ক্রিস্টালাইন মাইসেলি মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। তখন কিন্তু এই যে 20 আর 250 কিন্তু গুণ করতে হবে, কারণ আমি এক স্টেপ স্কিপ করে গেছি। এই কোশ্চেনটা ধরলে তোমরা পেছায় যাও, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, হয়ে গেল আমাদের এই সিকোয়েন্সটা। এটা আমাদের সিকিউ কোশ্চেন আসে কিন্তু কিভাবে? কোষ প্রাচীরের, এটাকে বলা হয় রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন এটা। আর কোষ প্রাচীরের আগের যে কোশ্চেনটা পড়লাম, এটা হলো ভৌত গঠন। সরি, রাসায়নিক গঠন। এটা হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনও বলে, সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আলোচনা করো, তখন এরকম একটা ফ্লো চার্ট দিয়ে লিখলে ফুল মার্ক পাবা। আর সিকিউতে তো এখানে হাজার হাজার কোশ্চেন, এই যে সংখ্যা কতগুলো, কয়টা মিলে একসাথে কি হয়। হ্যাঁ, এইখান থেকে যদি কতগুলো সেলুলোজ চেইন মিলে যদি মাইক্রোফাইব্রিল হয়, তখন এর সাথে কিন্তু 100 গুণ করতে হবে। এগুলো টেকনিক, এটা টেকনিক্যাল কোশ্চেন, মানে যদিও এগুলো দেয় না কিন্তু আমরা কোচিং এ দিয়ে থাকি। আচ্ছা, আমি যতক্ষণই পড়াইছি বুঝতে পারছো সবাই? একটু জানো তো, তাদের জানো। ভাই আবার বলবেন বিটা এবং আলফা, তুই রেকর্ড করবি। এই প্রত্যেক জনের আবার রিপিট 2বার করতে গেলে আমার ক্লাস আর শেষ হবে না আজকে। সব ক্লাস সেভ থাকবে, একটু যার যেখানে সমস্যা দেখে নিবা। আলফা বিটাটা কোষ রসায়নে পড়া। আচ্ছা, নাহিদ তামান্না বলছে জি ভাইয়া, হাবিবা করিম বলছে জি ভাইয়া। বুঝতে পারছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের সবই কিন্তু আমি একাডেমিক্যালি পড়াই ফেললাম। হ্যাঁ, কোনটা সিকিউ কোনটা এমসিকিউ। এবার দেখো, এবার একই সাথে আমরা পড়ে ফেলি কোষ ঝিল্লি, মানে সজীব উপাদানটা পড়ি। কোষ ঝিল্লি এর বিভিন্ন অন্য নাম আছে।
বিভিন্ন অন্য নাম আছে, অন্য নামটা হতে পারে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোমেমব্রেন, প্রাণ আছে যেহেতু তাই বায়োমেমব্রেন, প্লাজমা, লেমা, লেমা মানে আবরণ, অনেক নাম আছে। সেটার আমি টেকনিক বলে দিব তোমাদের অধ্যায় শেষে, আগে শর্টকাট বললে তারপরে অধ্যায় সাজানো শেখাই দিব। আচ্ছা, তো কোষ ঝিল্লির অন্য নাম আছে। এবারে কোষ ঝিল্লিটা কেমন তার উপর ভিত্তি করেও কিছু মডেল আছে, বিজ্ঞানীরা দিচ্ছেন। মডেলগুলো কি কি হতে পারে? মডেলগুলো লিনার্ড মডেল আছে, লিনার্ড, পরীক্ষা আসতে পারে নিচে কোনটি মডেল নাই। তারপরে যে বেনসন সিক্রেটের মডেল আছে, বেনসন মডেল, হ্যাঁ। তারপরে আছে রবার্টসন এর মডেল আছে, রবার্টসন। রবার্টসনের হলো ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এই নামটা আসে যে রবার্টসনের মেমব্রেন, এই যে মডেলের নাম কি? ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, হাইপোথিসিস। আর কথা হলো আর একটা আছে ড্যানিয়েলি এবং ড্যাপসন, ড্যানিয়েলি এবং ড্যাপসনের এই মডেলটার নাম হলো তোমার কি জানো বলে? স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। তো এগুলোর নামগুলো কেন হয়েছে জানো? এই যে লিপিড, তারপরে প্রোটিন, প্রোটিন, তারপরে আবার লিপিড, তো দেখতে ওই যে স্যান্ডউইচের মতো মনে হয়, ভিতরে মাংসের টুকরা আছে, হ্যাঁ, এই কারণে। বুঝা গেছে? তাহলে এই জন্য এই যে স্যান্ডউইচ মডেল বলা হয়েছে। আবার এইটাকে একটা একক বা ইউনিট হিসাবে বলছে রবার্টসন, এই জন্য তার মডেলের নাম ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা। এখন আমি এইটাতে পেঁচাইতো যে কোন মডেলটা কি নাম, এই জন্য আমি মনে রাখতাম রবার্টসন হলো রবিনসন ক্রুসো। তিনি কি গেছিল? দ্বীপে গেছিল। তো দ্বীপে যেহেতু, দ্বীপে তো একা গেছিল, তাই না? তাই একা, একক, এভাবে মনে রাখতাম, মানে পাগলের মতো যেভাবে মনে রাখা যায়। আচ্ছা, তো এগুলো মডেল কোনোটাই গ্রহণযোগ্য না। পরবর্তীতে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল আমার দিছে সিঙ্গার এবং নিকেলসন, তোমরা সবাই জানো সিঙ্গার এবং নিকেলসন, এবং সেই মডেলটার নাম হলো ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, তো এগুলা সাল কিভাবে মনে রাখবো ভাইয়া? সব সাল লাগে না, গুরুত্বপূর্ণ কিছু সাল মনে রাখতে হয়। যেমন আমি তোমাকে সাল মনে রাখার টেকনিক বলতেছি। ফ্লুইড মোজাইক মডেলের সাল মনে রাখবা যে আমাদের স্বাধীনতা যুদ্ধের 1 বছর পরে। আর ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল দিছে না, ওটা মনে রাখবা কিভাবে জানো? ভাষা আন্দোলনের 1 বছর পরে, তাহলে দেখবো অনেক দিন মনে থাকে। তার মানে ডিএনএ মডেল হলো 1953 সাল, 1953, কারণ 52তে আমাদের ভাষা আন্দোলন হয়েছে। ওয়াটসন এবং এই যে সিঙ্গার এবং নিকেলসনের মডেল হলো স্বাধীনতার 1 বছর পর, মানে 1972 সাল। এইগুলা কিছু কমন সাল পড়বা এবং কিছুর সাথে কিছু মিলায়া পড়বা, মিলায় পড়লে অনেক দিন মনে থাকবে, ঠিক আছে? এগুলোই টেকনিক। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোষ ঝিল্লির মডেল 9 কোনটি, বা কোন বিজ্ঞানীর মডেলের কি নাম, এছাড়া তেমন কিছু নাই। এবার আমরা পড়বো ডিটেইলস ফ্লুইড মোজাইক মডেল। যদিও তোমরা এটা খুব ভালো করে একাডেমিকে পড়ছো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক কি থাকে? এই যে দ্বিস্তরী থাকে, ফসফোলিপিড, মাথা, হ্যাঁ মনে আছে এরকম লিপিড, এই যে লিপিডের বাই লেয়ার থাকবে, হ্যাঁ এরকম বাই লেয়ার, বাই লেয়ার মানে কি? 2টা লেয়ার, মুখোমুখি থাকে এরা, মুখোমুখি থাকবে, এরকম মুখোমুখি থাকবে। এবং এর ভিতরে ভিতরে আমার প্রোটিন থাকবে। প্রোটিনগুলো 3 ধরনের থাকে। কিছু প্রোটিন থাকে একবারে পেরিফেরিতে থাকে, পেরিফেরাল। কিছু প্রোটিন থাকে একটুখানি ঢুকে থাকবে প্রোটিন, হ্যাঁ। আর কিছু প্রোটিন থাকবে একবারে 2 লেয়ার জুড়েই থাকবে। এই 3 ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ। আরো অনেক বেশি ফসফোলিপিড থাকে। এখন আমি এই অ্যাডমিশন টাইপের ক্লাসে এইভাবে দেখাতে পারবো না, এগুলো একাডেমিকে পুরো চিত্র এঁকে এঁকে তারপরে দেখাইতে হবে। আচ্ছা, এর মাঝে মধ্যে থাকে কি? মাঝে মাঝে থাকে কোলেস্ট্রল অণু, এই যে এরকম কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রল থাকে। আচ্ছা, এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হলো এদের সাথে তোমার কার্বোহাইড্রেট থাকবে। এই যে কার্বোহাইড্রেট শৃঙ্খল থাকে, এরকম কার্বোহাইড্রেট শৃঙ্খল থাকে। এই প্রোটিনের সাথেও থাকে, আবার লিপিডের সাথেও থাকে। তো প্রোটিনের সাথে থাকলে সেই কার্বোহাইড্রেট শৃঙ্খলকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। লিপিডের সাথে থাকলে তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, গ্লাইকোক্যালিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হলো গ্লাইকোক্যালিক্স সবসময় ঝিল্লির বাইরের তলে থাকবে, মানে এটা হলো ঝিল্লির বাইরের দিক, বাইরের দিক, আর এগুলো হলো ভেতরের দিক। ভেতরের দিকে কোনো গ্লাইকোক্যালিক্স থাকে না, আমি দেইও নাই। গ্লাইকোক্যালিক্স সবসময় ঝিল্লির বাইরের তলে থাকে। আচ্ছা, ওকে। প্রোটিন কয় ধরনের থাকে? পরীক্ষায় আসে কোন ধরনের প্রোটিন থাকে না।
এগুলো হলো এগুলো লিপিড না, এগুলো হলো ফসফোলিপিড, মানে লিপিডের সাথে ফসফেট যুক্ত আছে। ফসফেট যে যুক্ত থাকে লিপিডের সাথে, এই ফসফোলিপিডের একটা থাকে মাথা আর দুইটা থাকে লেজ। তো কোনটা পানিগ্রাহী কোনটা পানিগ্রাসী এটা পরীক্ষায় আসে। একবার সহজভাবে মনে রাখবে, একটা রুই মাছ, রুই মাছের মাথা পানি এরকম গায় মানে পানিগ্রাসী, লেজ এরকম নাড়া নাড়া পানি সরাই দেয় পানি বিদ্বেষী, পানিগ্রাহী আর হলো পানি বিদ্বেষী। বুঝা গেছে? তাহলে দেখো এই যে মাথা হলো পানিগ্রাহী, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক, ফিলিক মানে কি? আকর্ষণ করে, ফিল করি, আমি তোমাকে ফিল করি, আকর্ষণ করি। আর আমি তোমাকে বিকর্ষণ করি মানে হাইড্রোফোবিক, ফোবিয়া, ফোবিয়া আছে, ভয়, হাইড্রোফোবিক। তাহলে কোনটা মাথা কোনটা লেজ এগুলা থাকে। এখন এই ফ্লুইড মোজাইকের ক্ষেত্রে কিছু সিকিউ কোশ্চেন আছে। সিকিউ কোশ্চেন গুলো এরকম যে একে কেন ফ্লিপ ফ্লপ মডেল বলা হয়, মানে অন্য নাম। প্রথম কোশ্চেন ফ্লিপ ফ্লপ মডেল বলা হয়। দ্বিতীয় কোশ্চেন একে কেন আইসবার্গ মডেল বলা হয়। এই দুটা কোশ্চেন আসে পরীক্ষায়, হ্যাঁ, শর্ট কোশ্চেন বা ফুল কোশ্চেন হিসেবে আসে। তো ফ্লিপ ফ্লপ মডেল কেন বলা হয়? এই লিপিড গুলো হলো তরল তেল, এর মধ্যে প্রোটিন গুলা সব শুধু আসা যাওয়া করতে থাকে, লাফালাফি করতে থাকে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর আইসবার্গ মডেলটা কি? একই কাহিনী। এইগুলো হলো এই যে তোমার বরফের টুকরার মতো উপরের দিকে ভাসমান থাকে, যেটাকে দেখতে আইসবার্গ বা বরফ শৈলের মতো মনে হয়। দ্যাটস ওয়াই একে আইসবার্গ মডেল বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের পুরো ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এটার স্ট্রাকচারটা তোমাদের সিকিউ এমসিকিউ সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো এই দুইটা জিনিস শিখলাম আমরা, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি। এদের কাজগুলো মনে রাখবো কিভাবে? টেকনিক খুবই সহজ। তুমি একটা শার্ট আর একটা গেঞ্জি এইভাবে মনে রাখো, শার্ট এবং গেঞ্জি। তো সবচেয়ে বাইরে কোনটা থাকে? কোষ প্রাচীর বাইরে থাকে। এই যে একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর বাইরে, তার ভিতরে থাকবে আমার সজীব পদার্থ কোষ ঝিল্লিটা। তো আমার এই বাইরেরটা হলো শার্ট আর ভিতরেরটা হলো আমার টি শার্ট বা গেঞ্জি বলি আর কি। তো এখন চিন্তা করো, আমার বাইরের আকৃতি তুমি কিভাবে বুঝবা? শার্ট দিয়ে নাকি টি শার্ট দিয়ে? অবশ্যই শার্ট দিয়ে। এই যে আমি শার্ট পরছি, শার্ট দিয়ে। তার মানে শার্ট তোমার বাইরের আকৃতি প্রদান করে, দ্যাট মিন্স কোষ প্রাচীর আকৃতি প্রদান করে। বাইরের আঘাত থেকে কে রক্ষা করবে? বাইরের আঘাত থেকে রক্ষা করবে এই যে শার্ট, ময়লা আবর্জনা থেকে রক্ষা করবে শার্ট। আচ্ছা, এরপরে এখন আমার কাছে মনে করো 500 টাকার একটা নোট আছে, আমি বৃষ্টির ভিতরে ভিজতেছি। তো আমি টাকাটা কিভাবে বাঁচাবো? শার্টের পকেটে রাখলে বাঁচবে নাকি গেঞ্জির পকেটে রাখলে বাঁচবে? মাস্ট গেঞ্জির পকেটে রাখলে বাঁচবে, টাকাটা পড়ে যাবে না, উড়ে যাবে না। তার মানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেমন এনজাইম, হরমোন, নিউরোট্রান্সমিটার, এগুলো কোথায় বিন্যস্ত থাকে যদি বলা হয়, তাহলে উত্তর কিন্তু তুমি ভুলেও শার্ট দিতে পারবা না, উত্তর হবে তোমার ভিতরে টি শার্ট। তার মানে কি? কোষ ঝিল্লিতে থাকে, এগুলো কোষ ঝিল্লিতে থাকে। আচ্ছা, এবার আমি তোমাকে যদি কোশ্চেন করি যে পানি বিদ্বেষী পানিগ্রাহী কি সেম? এটা একটা কেমিস্ট্রির কোশ্চেন, আমি তোমাকে ক্লিয়ার করি জিনিসটা। ওয়ার্ডগুলো হলো পানিগ্রাহী, পানিগ্রাসী, পানি বিদ্বেষী, এরকম। তো মনে রাখবা, পানি গ্রাসী বললে পদ্মা নদী কি করে? পানি গ্রাস করে ফেলে। গ্রাস মানে কি? একবারে খায় ফেলে। পদ্মা নদীর যে পার ভাঙে নদীতে চলে যায়। দ্যাট মিন্স যে লবণগুলো প্রথমে ভিজবে এবং পরবর্তীতে তরল হয়ে যাবে তারা হলো পানি গ্রাসী, গ্রাস করে ফেলছে। আর পানি গ্রাহী হলো সে শুধুমাত্র পানি গ্রহণই করবে, কখনো তরল হবে না, তারা হলো পানি গ্রাহী। মাথায় থাকে যেন আজই কেউই বুঝাবে না, আমি বুঝাইলাম তাহলে। আর পানি বিদ্বেষী মানে তো পানি বিদ্বেষী। নিরোধক, শুষ্ককারক, এই দুইটা টার্মও আছে। নিরোধক মানে হলো যে একবারে ভিতর থেকে পানিটা শুষে নেয়। মানে ধরো চিনির মধ্যে যে পানি দেখা তো যায় না, কিন্তু চিনিকে যদি তুমি নিরোধকের ভিতরে দাও তো চিনির ভিতরের পানিটাকে সে টেনে নিয়ে চিনিকে কালো করে দিবে। কিন্তু শুষ্ককারক, চিনির বাইরে যদি কিছু পানি থাকে, ভিজা চিনি থাকে, তাকে শুধু সাদা করে দিবে, মানে শুকায় ফেলবে। এই যে 5টা টার্ম, এগুলো যাতে কোনোদিন ভুল না হয়, ঠিক আছে? নিরোধক, শুষ্ককারক, পানিগ্রাহী, পানিগ্রাসী আর হলো পানি বিদ্বেষী। প্রত্যেকটা টার্ম আমি ব্যাখ্যা করছি, হ্যাঁ, ভালো করে মাথায় রাখো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, কাজে ছিলাম। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কোষস্থ সজীব বস্তুকে ঘিরে রাখবে কে,
দেখো কোষ ঝিল্লিও একটা সজীব বস্তু, তাহলে কোষস্থ সজীব বস্তুকে ঘিরে রাখবে কে বললে উত্তর হবে কোষ প্রাচীর। আর যদি বলা হয় যে কোষস্থ অঙ্গাণুগুলোকে ঘিরে রাখে কে, তাহলে উত্তর হবে কোষ ঝিল্লি, কারণ অঙ্গাণুগুলো এর মধ্যে থাকে। এই জায়গাগুলো যাতে ভুল না হয়। হ্যাঁ, তারপরে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে কোনো বস্তুর আদান প্রদানে কে সাহায্য করবে, তো বুঝতেই পারতেছো কে কার কি কাজ হবে। তাহলে আশা করি এবার তোমাদের এইগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। তুমি এখন যদি পড়ে দেখো তুমি পারবা। তারপর প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করে কে, ভাই চিন্তা করো, এই যে বাইরে যেটা আছে এই যে শার্ট, এটাই তো দৃঢ়তা প্রদান করতেছে আমার, মানে আগে তো এই বেটাই ছিড়বে, তাই না? আচ্ছা, তারপরে এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করা কার কাজ? এবার চিন্তা করো, এনজাইম অ্যান্টিজেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এ তো আমার বাইরের প্রাচীরে থাকার কোনো প্রশ্নই আসে না, এগুলো থাকবে ভিতরে, মানে কি কোষ ঝিল্লির কাজ। তারপরে স্নায়ু উদ্দীপনা পরিবহন খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা ভিতরে থাকবে আমার, মানে ভালো জায়গাতে থাকবে, সুরক্ষিত জায়গাতে থাকবে। আচ্ছা, তাহলে আমাকে বলো যে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের কাজ এখন পড়লে পারবা কিনা, মানে এখন রিডিং দিবা এবং মিলাবা শার্ট এবং টি শার্ট দিয়ে, তাহলে আজীবন মনে থাকবে। বুঝতে পারছো? তাড়াতাড়ি কমেন্ট করো যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন কিছু ক্ষুদ্র জিনিস আমরা পড়ি, যেমন কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা আছে, যেমন মাইক্রোভিলাই, এটা তোমরা 19-এ পড়ছো, যে ছোট ছোট, ইন্টারেও পড়ছো, এই ছোট ছোট অভিক্ষেপ থাকে। হ্যাঁ, যেমন মাইক্রোভিলাই অভিক্ষেপগুলো প্রতি কোষে প্রায় 3000-এর মতো হয়ে থাকে। ডেজমোজোম কি বৃত্তাকার কিছু টনোফাইব্রিলের গোলাকার বস্তু দেখা যায়, যেগুলোকে ডেজমোজোম বলা হয়। লাইনগুলো ইম্পর্টেন্ট। তারপরে হলো তোমার ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিস করে কঠিন বস্তু ভক্ষণ করা। পিনোসাইটোসিস মানে হলো তরল বস্তু ভক্ষণ করা, এগুলো। আচ্ছা, তোমরা বই নিয়ে একজন কমেন্ট করছো, ভাই বই হলো হাসান স্যার এবং আজিবুর স্যার, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে এই দুটা জরুরি, ঠিক আছে? প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে তোমার আজমল স্যার এবং আলিম স্যার, এই দুটা পড়া তাহলে হবে। ওকে, তারপরে এই যে প্রোটোপ্লাজম আমরা যেটা পড়লাম, হ্যাঁ, এই প্রোটোপ্লাজম তো পানি। প্রোটোপ্লাজম কখনোই কিন্তু স্থির থাকে না, প্রতিনিয়ত চলাচল করে। তো এই যে ঘূর্ণনগুলো, আবর্তনগুলা, প্রোটোপ্লাজমের আবর্তন দুই ধরনের হতে পারে। কিরকম? এই যে কোষ গহ্বর গুলা, এই যে ছোট ছোট কোষ গহ্বর, আর হলো বড় একটা কোষ গহ্বর। বুঝার চেষ্টা করো, এখানে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে। এখন যখন এরকম ছোট ছোট গহ্বর থাকবে, কোষ গহ্বর, তখন তার এই যে ঘূর্ণনটা একবার এইদিকে হবে, আবার আরেকবার এইদিকে হবে, মানে বহুমুখী আবর্তন বলে এটাকে। আর যখন এরকম বড় একটা কোষ গহ্বরের পাশে ঘুরবে, তখন সেটা একমুখী আবর্তন হবে। তো আমাদের এগুলোর এক্সাম্পল লাগে যে প্রোটোপ্লাজমের একমুখী আবর্তন কোথায় হয় আর বহুমুখী আবর্তন কোথায় হয়। আমি এভাবে মনে রাখি যে টোটো কোম্পানির ম্যানেজার, সে তো একবার এদিক যাবে এদিক যাবে, টোটো কোম্পানির ম্যানেজার দিয়ে টি ট্রাডেসেন্টিয়া, তাহলে ট্রাডেসেন্টিয়া এখানে আমার বহুমুখী আবর্তন হয়, ট্রাডেসেন্টিয়াতে বহুমুখী আবর্তন হয়, আর পাতা ঝাঁঝিতে একমুখী আবর্তন হয়। উদাহরণগুলো লাগবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যা জিনিস ছিল সবই আমি তোমাকে পড়ায় দিছি। এবার আমি তোমাকে দুটো চিত্র পড়াবো, আমার আবিষ্কৃত চিত্র, ভালো করে শুনবা, দেখবা। এইটা হলো তোমার নিউক্লিয়াস, আর এইটা হলো তোমার কোষ, মানে কোষ ঝিল্লিটা, এটা কোষ ঝিল্লি, এটা নিউক্লিয়াস ঝিল্লি। ভালো করে শোনো টেকনিক এগুলো, হ্যাঁ, কোষ ঝিল্লি আর হলো নিউক্লিয়াস ঝিল্লি। আচ্ছা, দেখো এইখান থেকে আমি এরকম কিছু জিনিস আঁকলাম, দেখলেই তোমার হয়তো চেনার কথা। এটা কি? এটা হলো আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, দেখো তাহলে যখন আমি চিত্রটা আঁকছি, তখন দেখো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি নিউক্লিয়ার ঝিল্লি এবং কোষ ঝিল্লি দুইটার সাথেই দিছি। তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আব্বু কে, মানে সে কোথা থেকে তৈরি হয়, তাহলে তার দুইটা আব্বু, একটা হলো নিউক্লিয় ঝিল্লি আর হলো কোষ ঝিল্লি। এই দুই জায়গা থেকে সে উৎপত্তি লাভ করে, চিত্রেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো তোমার মসৃণ
আর একটা হলো তোমার অমসৃণ। একটা হলো তোমার অমসৃণ। অমসৃণ কাকে বলে? যার সাথে রাইবোজোম যুক্ত থাকে তাকে আমরা অমসৃণ বলবো। এই যে রাইবোজোম যুক্ত আছে। আচ্ছা, এখন চিন্তা করো, এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর এই যে নলগুলা, এই নলগুলোকে আমি আলাদা করে দিই। তো যখন তুমি এরা একসাথে বন্ধু, তিনজন বন্ধু একসাথে ছিল, তাকে আলাদা করে দিলা, তার মানে একজন আর একজনের উপর রাগ করলো, এবং রাগ করে আমরা কি করি? গাল ফুলায় রাখি। রাগ করে আমরা গাল ফুলায় রাখি, তাই না? তাহলে দেখো, এই বেটা রাগ করে গাল ফুলায় ফেলছে, রাগ করে গাল ফুলায় ফেলছে, এবং হয়ে গেছে কিসের মতো বলতো? গলগি বডির মতো। তার মানে গলগি বডির আব্বুর নাম হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, SER। তোমাদের পরীক্ষায় কিন্তু সিকিউতে আসে SER এবং RER এর মধ্যে পার্থক্য, এবং তোমরা হা করে বসে থাকো যে এটা কি ভাই। SER মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই জিনিস আর জীবনে ভুলবা যে গোলগি বডি কোথা থেকে তৈরি হয়, যে টেকনিকে পড়াইলাম এর চেয়ে সহজ টেকনিক আর তো নাই। এবার দেখো, এবার তাকে এভাবে গাল যখন ফুলাইছে, আমরা যখন ছোটবেলায় গাল ফুলাইতাম রাগ করে, তখন মা কি করতো? ঝাড়া দিয়ে আর একটা গালের উপর দিত। তার মানে আবার একটা গালের উপর দিলে সে আরো গোলাকার হয়ে গেল, এবং গোলাকার হয়ে যে অঙ্গাণুটা হলো তার নাম হলো লাইসোজোম। লাইসোজোমের উৎপত্তি হয় কোথা থেকে যদি বলে? এই যে গলগি বস্তু থেকে উৎপত্তি হয়। বুঝতে পারছো? তাহলে হয়ে গেল কোনটা কোথা থেকে উৎপত্তি। কি সুন্দর টেকনিক এসছে, টেকনিক আছে। এটি তো একটা শর্ট ভিডিও হয়ে যায়। আমি তো তখন ভিডিও করতেছি না, তোমরা আমাকে একদম কাইটে এটা দিও তো, খুবই সুন্দর জিনিস। আচ্ছা, আর এইখানে দেখো, এইখানে এই যে রাইবোজোম আছে, এই যে ছোট ছোট, এর যে ছোট ছোট অংশগুলো যদি আমি কাটি, হ্যাঁ, এর ছোট ছোট অংশগুলো যদি কাটি, তখন এটা হয়ে যাবে আমার মাইক্রোসোম। মাইক্রো মানে ছোট, সোম মানে দেহ, মাইক্রোসোম। তাহলে মাইক্রোসোম পাওয়া গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এইগুলোর যে ছোট পার্ট, এই পার্ট থেকে আমার গ্লাইঅক্সিজোমও পাওয়া যায়। গ্লাইঅক্সিজোমও পাওয়া যায়। তাহলে কোন অঙ্গাণু থেকে কি পাওয়া যায় তা তো আমি ইজিলি বুঝলাম। এবার দেখো, এবার মজার জিনিস দেখো। এবার মজার জিনিস দেখো, আমি শুধু একটা জিনিসের কাজ তোমাকে করতে বলছি, সেটা হলো রাইবোজোমের কাজ তুমি করবা। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, আর কিছু তুমি মনে রাখবা না, তুমি সব বলে যাও। তো রাইবোজোম যদি প্রোটিন সংশ্লেষণ হয়, তাহলে এই যে যে জায়গাতে তোমার রাইবোজোম আছে, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কাজই হবে তোমার প্রোটিন সংশ্লেষণ। এর কাজই হবে প্রোটিন সংশ্লেষণ করা, কারণ এর মধ্যে রাইবোজোম আছে। এখন আমাদের খাবারে প্রোটিন ছাড়াও আরো দুইটা উপাদান আছে, কিন্তু কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে। তাহলে আমি যদি তোমাকে বলি কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা কার কাজ, বা গ্লাইকোজেন সংশ্লেষণ করা কার কাজ? গ্লাইকোজেন কি কার্বোহাইড্রেট না? গ্লাইকোজেন সংশ্লেষণ করা কাজ হবে কার? এই বেটা, এর কাজ হবে আমার গ্লাইকোজেন সংশ্লেষণ করা। গ্লাইকোজেন সংশ্লেষণ বা কার্বোহাইড্রেট সংশ্লেষণ বা লিপিড সংশ্লেষণ, এগুলা, কারণ প্রোটিন ওখানে চলে গেছে। আচ্ছা, এবার দেখো, এনজাইম হলো প্রোটিন। এনজাইম হলো প্রোটিন। তাহলে আমি যদি বলি এনজাইম সংশ্লেষণ করা কার কাজ, অমসৃণের কাজ হয়ে যাবে। আর এনজাইমের বিপরীত হলো আমার হরমোন। তাহলে হরমোন সংশ্লেষণ করা কার কাজ হবে বলো? এই দিকের কাজ হবে, হরমোন সংশ্লেষণ করা এর কাজ হবে। তাহলে এখানে যদি পেঁচাও, আমার আর কিছু করার নাই, যে কে কোথায় কোনটা কি কাজ করবে। বুঝা গেছে? খুবই সহজ, খুবই সহজ। এখন দেখো, তুমি যদি বই খুলে এগুলো দেখো, মিলাও, দেখো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লিপিড, হরমোন, গ্লাইকোজেন সংশ্লেষিত হয়। আমি তো টেকনিক্যালি বুঝাই দিছি তোমাকে, যে তুমি শুধুমাত্র রাইবোজোমের কাজটা করবা। রাইবোজোম যেখানে থাকবে তার কাজই হবে প্রোটিন সংশ্লেষণ। এনজাইম হলো প্রোটিন, তাই এনজাইমের কাজও ওরই কাজ। হয়ে গেল না? আচ্ছা, ওকে, হয়ে গেল সবই। তারপরে আমি কি বলতে পারি? এ হলো রাইবোজোমের ধারক, এ হলো গ্লাইঅক্সিজোমের ধারক। গ্লাইঅক্সিজোম থাকে, অনেক কিছু হতে পারে। কাজগুলো পড়লে এখন তুমি অনেক কিছু পারবা, খুবই সহজ জিনিস এগুলো। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো এই একটা টেকনিক তোমাকে বললাম। আচ্ছা, এরপরে আর একটা টেকনিক তোমাকে আমি শেখাই, যে লাইসোজোম আমি পড়ছি। লাইসোজোম কোথায় কোথায় পাওয়া যায়?
লাইসোজোম কোথায় কোথায় পাওয়া যায়? তো লাইসোজোম বেশি পাওয়া যায় মনে রাখবা লিঙ্ক, লিঙ্ক LINK, লিঙ্ক। এল এ হলো তোমার লিভার, লিভার, আর হলো লিউকোসাইট, লিউকোসাইট। এইসব জায়গাতে জীবাণু বেশি থাকে, তাই এইসব জায়গাতে লাইসোজোম বেশি থাকে। আইতে হলো ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। ভাই ইন্টেস্টাইন মানে কি জিজ্ঞেস করলে তোমরা অনেক কিছু বলবো, উল্টা পাল্টা দরকার নেই। ইন্টেস্টাইন মানে হলো অন্ত্র। আচ্ছা, এনে হলো তোমার নার্ভ, নার্ভ। কেতে হলো তোমার কিডনি, কিডনি। এইসব জায়গাতে তোমার লাইসোজোম বেশি পাওয়া যায়, পরীক্ষায় আসে। শ্বেত রক্তকণিকা, লিভার কোন জায়গাতে বেশি পাওয়া যায়? এইসব জায়গাতে লাইসোজোম বেশি পাওয়া যায়। লাইসোজোম, লাইসোজোম মানে কি বলতো? লাইসোজোম মানে হলো লাইসিস করবে। লাইসিস করবে মানে কি? ভাঙবে। ভাঙবে মানে কি? জীবাণুকে ভাঙবে। এবং যেহেতু এই জীবাণুকে ভাঙে, তাই একে কিন্তু ওই যে তোমার সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বলা হয়। কারণ নিজে কোষে থাকে, সেই কোষেরই মেরে ফেলে যেখানে জীবাণু থাকে। হ্যাঁ, তো আত্মঘাতী থলিকা কাকে বলা হয়, কি বলা হয়, এগুলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, হয়ে গেল লাইসোজোমের অন্য নাম। ওগুলো আমরা শকে নিয়ে আসবো, শক। হ্যাঁ, শকে নিয়ে আসবো, এত প্যারা নেওয়ার কিছুই নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি, মাইটোকন্ড্রিয়া, এগুলা সব আমরা ছকে নিয়ে আসবো। আচ্ছা, এইবার আমাদের অধ্যায়ের মানে ক্লাসের ফাইনাল জিনিসে চলে আসছি। আমি তোমাকে বিভিন্ন টেকনিক শিখাইছি, আমি তোমাকে কাজ মনে রাখার টেকনিক শিখাইছি। এবার তোমার কাজ হলো একটা বিশাল সাইজের ছক করা, যেটা তোমাদের সবার করতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, এই ছকটা তোমরা খাতাকে আড়াআড়ি করে করবা, মানে লম্বা লম্বি করলে হবে না, আড়াআড়ি করে করলে আটকাবে ছকটা। তো ছকের মধ্যে কি কি থাকবে সব আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেখো একটু নিচে দেখি, উপরে মনে হয় দেখা নাও যেতে পারে, আমার তোমাকে বোঝানোটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথম যে ধাপটা সেটা হলো তোমার অঙ্গাণুর নাম, অঙ্গাণুর নাম। এরপরে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ কে লক্ষ্য করেন, কে লক্ষ্য করেন, অঙ্গাণুটা কে লক্ষ্য করেন। তারপরে কে আবিষ্কার করেন, আবিষ্কার করেন। তারপরে কে নামকরণ করেন। এখন দেখো এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে যে আলাদা আলাদা থাকবে তা কিন্তু না। এক একটা অঙ্গাণুর আবিষ্কারক নামকরণ একজন বিজ্ঞানী হতে পারে, হতেই পারে, কোনো সমস্যা নেই, আলাদাও হতে পারে। আচ্ছা, নাম লক্ষ্য করেন, আবিষ্কার, নামকরণ করেন। তারপরে হলো এর অন্য নাম কি, ওই অঙ্গাণুর অন্য নাম কি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন গলগি বডির অন্য নাম অনেকগুলা, তাই তার নামকে তুমি মন থেকে ডিলিট করে দাও, তাইলে মনে থাকবে। দেখো ডিলিট, ডিলিট করে দাও। ডিতে হলো ডিকটায়োসোম, ইতে হলো ইডিওসোম, এলে হলো লিপোকন্ড্রিয়া বা লাইপোকন্ড্রিয়া, ডিলিট। টিতে হলো ট্রাফিক পুলিশ। আরো আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, প্যাকেজিং সেন্টার বলা হয়। এই সবগুলো অন্য নাম তুমি যখন গলগি বডি এখানে উল্লেখ করবা তখন এখানে লিখবা অন্য নাম। যখন মাইটোকন্ড্রিয়া এখানে উল্লেখ করবা তখন তুমি এই যে অন্য নামে তুমি লিখবা পাওয়ার হাউস। বুঝা গেছে? তাহলে ডিলিট দিয়ে কিন্তু পুরো গলগি বডির অন্য নাম মনে রাখা যায়। এটা একটা শর্ট টেকনিক বলে দিলাম। অন্য নাম হলো, এরপরে হলো এই অঙ্গাণুটা দেখতে আকৃতি কেমন, সে কি গোলাকার নাকি সে দণ্ডাকার নাকি সে লেন্সের মতো। যেমন ক্লোরোপ্লাস্ট দেখতে লেন্সের মতো, তো যে যেরকম দেখতে আমরা সেটাই উল্লেখ করব, আকৃতি কেমন। তারপরে তার কোনো প্রকারভেদ আছে কিনা। যেমন ক্লোরোপ্লাস্টিড যখন পড়বা, প্লাস্টিডের তিনটা প্রকারভেদ আছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হলো ক্লোরোপ্লাস্ট। লিউকোস মানে বর্ণহীন, হ্যাঁ। তারপরে হলো তোমার ক্রোমোপ্লাস্ট রঙিন, ক্লোরোপ্লাস্ট সবুজ। এই যে আলাদা আলাদা ভাগ আছে। এটা মাইটোকন্ড্রিয়া পড়লে মাইটোকন্ড্রিয়ার কোনো প্রকারভেদ নাই, তো প্রকারভেদ যদি থাকে লিখবা, না থাকলে ফাঁকা থাকবে। আচ্ছা, প্রকারভেদ গেল, আকৃতি গেল। এরপরে হলো আকৃতি গেল, অন্য নাম, প্রকারভেদ। তারপরে আর কি কি হতে পারে দেখি, পয়েন্ট আরো আছে অনেকগুলো, টোটাল 9টা বা 10টা পয়েন্ট আসে মনে হয়। আকৃতি, হ্যাঁ।
উৎপত্তি, এটা তো একটু টেকনিকই, ওই যে বলে দিলাম টেকনিক, ওই টেকনিক দিয়েই তো তোমার কয়েকটা মনে থাকবে। এই যে এখানে তো টেকনিক বলে দিছি কে কার থেকে উৎপত্তি হয়। যখন তুমি গলগি বডি লিখবা তখন উৎপত্তি লিখবা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন লাইসোজোম লিখবা তখন তার উৎপত্তি লিখবা গলগি বডি। হ্যাঁ, তারপরে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোথা থেকে লিখবা বলো তো? এই যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন এবং কোষ ঝিল্লি, এই দুই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, এইগুলা তুমি তখন পয়েন্টে লিখবা। আচ্ছা, তাহলে উৎপত্তি গেল। এরপরে হলো উৎপত্তি গেল, প্রকারভেদ গেল, তারপরে আকৃতি, সংখ্যা। প্রকৃত কোষে এর সংখ্যা কত? যখন আমরা ধরো মাইটোকন্ড্রিয়া পড়বো, মাইটোকন্ড্রিয়ার প্রকৃত কোষের সংখ্যাটা হলো তোমার 300 থেকে 400টি। যকৃৎ কোষের সংখ্যা প্রায় 1000। হ্যাঁ, পেশি কোষের সংখ্যা প্রায় তোমার 5000 থাকে। অ্যামিবাতে, একটা জায়ান্ট বড় সাইজের অ্যামিবাতে প্রায় 50,000 থাকে। আমি কিন্তু 2-3 বই মিলাই ইনফরমেশন বলছি, তো তোমরাও যখন এই সবটা করবা তখন 2-3 বই মিলাই একসাথে ইনফরমেশন করবা। আচ্ছা, সংখ্যা। এরপরে হলো তোমার গঠনের অংশ। গঠনের অংশ এটা কি? অ্যাজ এক্সাম্পল, তুমি যদি মাইটোকন্ড্রিয়া পড়ো, মাইটোকন্ড্রিয়ার গঠন করছো না, ক্রিস্টি থাকে, অক্সিজম থাকে, তারপরে তোমার ই থাকে, কি জানো বলে, এটিপি সিনথেস থাকে। এমসিকিউতে আসছে তো অ্যাডমিশনে, এটিপি সিনথেস কই পাওয়া যায়? হ্যাঁ, ক্রিস্টি কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আরএনএ থাকে, সেটা কোথায় পাওয়া যায়? এগুলো হলো তার গঠনের অংশ। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো প্রধান কাজ, মানে তোমার যে কাজটা মনে থাকবে না, মনে থাকতে চায় না, সেই কাজটা তুমি এখানে উল্লেখ করবা। এই সবটা যদি করো তাহলে এই অধ্যায়ের প্রথম ধরো 30-40 পেজ তোমার একবারে ঠোঁটের আগায় চলে আসবে, কারণ এই সব করার সময় তুমি পড়াশোনা করবা। এখন ধরো আমি তোমাকে একটা ফিল আপ করে দিই। অ্যাজ এক্সাম্পল, আমি প্রথম অঙ্গাণু লিখলাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করছেন, মনে রাখবে ভাবে, ফ্লেমিং ফলো করেন। কি সুন্দর টেকনিক, তাই না? ফ্লেমিং ফলো করেন, ফ্লেমিং এ এফ, ফলোতে এফ, তাহলে লক্ষ্য করছেন ফ্লেমিং। ফ্লেমিং লক্ষ্য করছেন। আবার অল্টম্যানও লক্ষ্য করেন। অল্টম্যান আসলে অনেক কিছুই লক্ষ্য করেন, বুঝছো? অল্টম্যানকে মেইনলি তুমি নামকরণই দাও। আচ্ছা, ফ্লেমিং যে লক্ষ্য করছেন, ফ্লেমিং লক্ষ্য করে তিনি নামই দিয়ে দিচ্ছেন কি জানো? এই এফ দিয়েই সেটা মনে রাখবা, ফিলা। ফ্লেমিং ফিলা। আবিষ্কার করেন, আবিষ্কারে র আছে, কলিকার, আবিষ্কার কলিকার। নামকরণ করছেন, ন আছে, ন দিয়ে তুমি মনে রাখবা বেন্দা। এই যে ন আছে, বেন্দাতেও ন আছে, নামকরণে ন, বেন্দাতে ন। অল্টম্যানও নামকরণ করছেন, এই যে ন, যার যার নামের মধ্যে ন আছে তা সেই বেটাই নামকরণ করছেন। অন্য নাম কি? মাইটোকন্ড্রিয়ার অন্য নাম আমরা সবাই জানি, পাওয়ার হাউস বা শক্তি ঘর হলো মাইটোকন্ড্রিয়ার অন্য নাম। এখন এই যে ফ্লেমিং যে ফিলা নাম দিচ্ছেন, এটাও তো অন্য নাম, সুতার মতো লক্ষ্য করছেন। অল্টম্যান কি নাম দিচ্ছেন জানো? অল্টম্যান জীবন পাইছে, ওর মধ্যে ডিএনএ আনে আছে, তাই অল্টম্যান বায়োপ্লাস্ট নাম দিচ্ছেন। তাহলে বায়োপ্লাস্টও তো তার অন্য নাম। আগের বছরগুলোতে আমি যখন সফটটা করাইতাম তখন অন্য নামে শুধুমাত্র পাওয়ার হাউস দিতাম, এবছর থেকে কিন্তু আরো 2টা বাড়াই দিলাম, ফিলা, বায়োপ্লাস্ট, এগুলো অন্য নাম। তুমি যে বইয়ে যতগুলো অন্য নাম পাও, এনাফ। বুঝা গেছে? আচ্ছা, আকৃতি। মাইটোকন্ড্রিয়ার আকৃতি তোমার দণ্ডাকারও হতে পারে, 25 ব্যাচ ক্লাস করতে পারবে। হ্যাঁ, করতে পারবে, এটা অ্যাডমিশন ক্লাসই তো, অ্যাডমিশন একাডেমিক মিক্সচার, কিন্তু একাডেমিক খুবই কম, কারণ প্রি মেডিকেলের ক্লাস অ্যাডমিশন ফোকাসই হয়। অ্যাডমিশন ফোকাসের ক্লাস অবশ্যই করতে পারে, তুমি বসে বসে ক্লাস করো, ভালো লাগবে। দেখো, দণ্ডাকারও হতে পারে, গোলাকারও হতে পারে। দণ্ডাকার, গোলাকার। আমার এখানে জায়গা কম বলে আমি ছোট ছোট করে লিখতেছি। প্রকারভেদ, ভাই দেখো, এই যে বাইসে গেলাম, মাইটোকন্ড্রিয়া আসলে কোনো প্রকারভেদ নাই, তাহলে আমি কি করলাম? কেটে দিলাম। উৎপত্তি। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় আদি মাইটোকন্ড্রিয়া থেকে, এবং এইটার ইনফরমেশন তুমি বই থেকে গ্যাদার করবা। দেখবা 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট আদি মাইটোকন্ড্রিয়া আছে।
তো ভাইয়া এইগুলো আসলে তুমি বই থেকে করবা। ভাইয়া যা লিখে দিছি তো মুখস্থের উপর লিখতেছি, তুমি বই ঘাটবা, বই ঘেটে তারপর সুন্দর করে যত ইনফরমেশন এখানে প্রবেশ করানো যায় প্রবেশ করাবা। আমি তোমাকে সিস্টেম শিখাই দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টি। হ্যাঁ, যকৃৎ কোষে প্রায় 1000টি হতে পারে। তারপরে পেশি কোষে প্রায় 5000টি হতে পারে। একটি জায়ান্ট সাইজের অ্যামিবাতে তোমার 50,000 হতে পারে। এখন এই সংখ্যা যদি আরো থাকে তুমি আরো লিখবা, কোনো সমস্যা নাই, এবং প্রত্যেকটার আগায় লিখবা। আমার তো জায়গা নাই যে প্রকৃত কোষ যকৃৎ এগুলো লেখা, তাই ফাঁকা রাখছি। গঠনের অংশ, গঠনের অংশে তুমি অংশগুলোর নাম লিখবা, যে ক্রিস্টি পাওয়া যায়, তারপরে এটিপি সিনথেস পাওয়া যায়, এটিপি সিনথেস, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, হ্যাঁ ডিএনএ পাওয়া যায়। গঠনের প্রধান কাজ, এটা এখন তুমি যেটা লেখো প্রধান কাজ, যেখানে যেখানে শক্তি দরকার সেই জায়গাতে মাইটোকন্ড্রিয়া, এটা হলো মনে রাখার টেকনিক। যেমন ডিএনএ আরএনএ তৈরি হতে গেলে মাইটোকন্ড্রিয়া লাগবে, আয়ন ট্রান্সফার হতে গেলে মাইটোকন্ড্রিয়া লাগবে, শক্তি লাগবে। হ্যাঁ, শ্বসনে শক্তি উৎপন্ন হয়, তো শ্বসনের বিভিন্ন ধাপ মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে কাজ যখন তুমি করবা, তুমি তো কাজ যখন পড়েই আসছো, একটু মাথা খাটায় করবা যে কাজটা আসলে কি কাজ, মানে কোথায় মাইটোকন্ড্রিয়ার কাজ, শক্তি উৎপাদন। শক্তির সাথে রিলেটেড যেসব জায়গাগুলো সেগুলো অ্যাপোপ্টোসিসে সাহায্য করে। অ্যাপোপ্টোসিস মানে কি? জীবের অটোমেটিক মৃত্যু। মৃত্যু কখন হবে? যখন শক্তি থাকবে না। এইভাবে মনে রাখো, অ্যাপোপ্টোসিস মনে রাখতে পারো না, এটা আমি টেকনিক তোমাকে শেখাই দিলাম যে অ্যাপোপ্টোসিসে সাহায্য করে। কিভাবে মনে থাকে? এইভাবে মনে রাখবা যে শক্তি নেই, মরে গেছে। আচ্ছা, বা প্রধান কাজ এটা। আরেকটা পয়েন্ট দিতে পারো, সেটা হলো এক্সট্রা, মানে যদি কিছু বাকি থাকে ওই এক্সট্রা পয়েন্টে তুমি প্রবেশ করাবা। তাহলে দেখো, পুরো মাইটোকন্ড্রিয়া আমার এই ইসের ভিতরে শেষ। তুমি যখন এই পয়েন্টগুলো তুমি যখন লিখবা, সব কিন্তু তোমার চলে আসবে বই থেকে ইনফরমেশন। ঠিক একইভাবে ধরো আমি ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড দিলাম তোমাকে, প্লাস্টিড, হ্যাঁ প্লাস্টিড। তো প্লাস্টিডের লক্ষ্য করেন, আবিষ্কার করেন এবং নামকরণ করেন, বেঁচে গেছো একজন বিজ্ঞানী, সেটা হলো শিম্পার, শিম্পাঞ্জি বলি আমি আর কি, শিম্পার। তাহলে অন্যগুলো নাই, শিম্পার, শিম্পার এখানে চলে যাবে। অন্য নাম, প্লাস্টিডের অন্য নাম কি? রান্নাঘর, কিচেন অফ দ্য সেল, কোষের রান্নাঘর। হ্যাঁ, আকৃতি, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট দেখতে লেন্সের মতো, তাহলে লেন্স লিখবা। তারপরে সর্পিলাকার হতে পারে ক্লোরোপ্লাস্ট, ওই যে শৈবালে আছে, ওগুলো শৈবাল থেকে যদি বইয়ে থাকে, এখানে যদি থাকে অধ্যায়, তাহলে তুমি উল্লেখ করবা না, করবা না, শৈবালে তুমি পড়বা। দেখবা জালিকাকার থাকে ওয়েডোগোনিয়ামে, জালের মতো থাকে হাইড্রোডিকটায়নে। সেদিন একটা ওই যে শর্ট ভিডিও দিছিলাম, ওখানে আমি বলছি। তো ওটা তুমি এখানে লিখতেও পারো, নাও পারো, এটা তোমার ফ্যাক্ট না। এরপরে প্রকারভেদ হয়। প্লাস্টিডে কিন্তু প্রকারভেদ আছে, 3 প্রকার। ওই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হলো লিউকোপ্লাস্ট, এই 3টাই এখানে আসবে। আচ্ছা, তারপরে উৎপত্তি, প্লাস্টিক কোথায় উৎপত্তি হয়? আদি প্লাস্টিক থেকে উৎপত্তি লাভ করে, আদি প্লাস্টিক থেকে উৎপত্তি লাভ করে। হ্যাঁ, সংখ্যা, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত? উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40টি বইয়ে আছে হয়তো। এই আমার এই ইনফরমেশন লিখবা, মিলাই নিবা। কিন্তু গঠনের অংশ, প্লাস্টিডের মধ্যে কি আছে মনে আছে তোমাদের? ওই যে গ্রানা, তারপরে থাইলাকয়েড, গ্রানা ল্যামেলি, এগুলা পরীক্ষায় আসবে। গ্রানা কোথায় পাওয়া যায়, থাইলাকয়েড কোথায় পাওয়া যায়, এইগুলা তুমি এখানে উল্লেখ করবা পয়েন্টগুলা। আর প্রধান কাজ, তুমি যেটা মনে রাখতে না পারো সেটা তুমি লিখবা। এই হলো তোমার পড়ার টেকনিক। এই শখটা না করলে এই অধ্যায়ে তুমি কখনোই আত্মস্থ করতে পারবা না, যতই বড় লাভ নাই। হ্যাঁ, অন্য নাম, এগুলা পরীক্ষায় প্রচুর আসে, এইগুলাই আসে অ্যাডমিশনে। অন্য নাম, আকৃতি, উৎপত্তি কোথা থেকে, উৎপত্তি একটা স্টার মার্ক টপিকস। হ্যাঁ, লক্ষ্য করেন, আবিষ্কার। তুমি চাইলে তো এই শখে আরো অনেক কিছু অ্যাড করতে পারো। যেমন ওই যে আমি যে কোষ ঝিল্লি পড়াইছি, সেই কোষ ঝিল্লি পর্যন্ত তুমি এখানে অ্যাড করতে পারো। যদিও কোষ ঝিল্লি কিন্তু কোনো অঙ্গাণু না। কেন অ্যাড করবা কোষ ঝিল্লি? কারণ কোষ ঝিল্লির আবিষ্কারক আছে, তাহলে তার নাম লিখবা। কোষ ঝিল্লির অন্য নাম আছে, ওই যে বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা, লেমা, বহুত কিছু বলছি, তুমি এটা উল্লেখ করবা। আমি একটা স্টুডেন্টের কয়েক বছর আগে, প্রায় 6-7 বছর আগে, একটা স্টুডেন্টের সব দেখে এত খুশি হয়েছি। ও সব তুলছে, মানে যত অঙ্গাণু আছে, এবং এই যে ওর থেকেই আমি এটা পাইছি যে ও কোষ ঝিল্লি পর্যন্ত তুলছে, কোষ প্রাচীর পর্যন্ত তুলছে। মানে ও যাতে একবারে এই সব দেখে, 2 পেজের সব দেখে ও যাতে পুরো অ্যাডমিশন ক্লিয়ার করতে পারে, সেভাবেই সাজানো। এত ভালো লাগছে এটা। তারপরে প্রকারভেদ নাই, কোষ ঝিল্লির প্রকারভেদ নাই, কেটে দিবা। আকৃতি, কোষ ঝিল্লির আকৃতি কেমন, ওই যে ফ্লুইড মোজাইক মডেল, এটা লিখে রাখবা। তারপরে উৎপত্তি, কোষ ঝিল্লি কোথায় উৎপত্তি, থাকলে থাকবে, না থাকলে নাই। সংখ্যা, থাকলে থাকবে, না থাকলে নাই। গঠনের অংশ, ওই যে প্রোটিন, প্রোটিন আছে, এগুলো তোমার প্রয়োজন মতো তুমি লিখবা। মডেলের নামগুলা লিখলা যে কোনো একটা পয়েন্টে বা এক্সট্রা পয়েন্টে, এটা তোমার ইচ্ছা।
আচ্ছা, এখন এই শখে তুমি অঙ্গাণু সব তুলবা, একবারে সব, ছোট বড় যা আছে সিরিয়ালি, না হলে তোমার বাদ পড়ে যাবে। আমি তো ক্লাস টাইম শর্ট করি কিভাবে জানো? এইভাবে, এই টেকনিক্যালি পড়ায়। আমি তো 8-10 ঘন্টার ক্লাস জীবনে আমার নিতে দেখছো? আমি কোনোদিনও নিতে পারি না, নেইও না, কারণ এগুলো হলো ফালতু ক্লাস, এগুলো জীবনে কোনো স্টুডেন্টের মাথায় ঢুকে না। স্টুডেন্ট যখন এই শখটা করবে, সে নিজে নিজে ও সারা জীবন পারবে এটা, ও স্লাইড দেখে জীবনও পারবে না। আমার এখানে ভর্তি হইছো বা ভর্তি হও নাই, যারা হইতে চাও তারা এই টেকনিক মাথায় রাখবা যে ভাইয়া সবসময় তোমাকে পড়ার স্টাইল ধরাই দিব, এবং ওই স্টাইল তুমি যদি ফলো করো, এর চেয়ে বেস্ট স্টাইল কোথাও পাবা না। আজকে আমার অভিজ্ঞতা কিন্তু কম বছর না, 17 বছর ধরে আমি পড়াই, 17 থেকে 18 বছর। তো আমার সে কে জানবে পড়ানোর স্টাইল? তো একটু মাথায় রেখে যেভাবে ভাইয়া কথা বলবো সেই কাজগুলো তোমরা সম্পন্ন করবা, তাহলে দেখবা যে এইগুলো পড়া নিয়ে তোমার কোনো টেনশনের কিছু নাই। বুঝা গেছে? তুমি সব পারবা। আচ্ছা, তাহলে এইভাবে তুমি সেন্ট্রিওল, কোষীয় কঙ্কাল, হ্যাঁ, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, তারপরে কোষ গহ্বর, নিউক্লিয়াস পর্যন্ত তুমি শেষ করে ফেলবা। আমাকে বলো যে তোমাদের ক্লাস কেমন লাগছে, বুঝছো কিনা? পারবা সবাই? আমরা যদি একবার রিপিট করি তাহলে দেখি। এটা হলো তোমার সকেট, তারপরে এখানে শর্ট টেকনিক বলছি। ও আরো একটা আছে, সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে না। সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে না, এটা টেকনিক হলো মনে রাখবা, প্যাডিতে নাই। প্যাডি, প্যাডি মানে ধান, হ্যাঁ, প্যাডিতে নাই, প্যাডিতে নাই, এখান থেকে তুমি বের করে নিবা। যে প্লান্ট, তারপরে এনজিও, ওই যে তোমার এনজিওস্পার্ম, হ্যাঁ, এনজিওস্পার্ম সেটা, তারপরে ডি ডায়াটম, ইট, ওয়াইতে ইস্ট, হ্যাঁ, বই থেকে মিলাই নিবা। আমি তোমাকে শর্ট টেকনিক দিয়ে দিলাম। প্যাডিতে নাই, প্যাডিতে নাই, সেন্ট্রিওল প্যাডিতে নাই। লিংক হলো লাইসোজোম কোথায় কোথায় পাওয়া যায়। লাইসোজোম, লাইসোজোমের অন্য নাম যখন লিখবা তখন অলিওসোম, স্ফেরোসোম, হ্যাঁ, এইগুলো নামগুলো আছে, তুলে ফেলবা সব। উদ্ভিদ কোষে থাকলে অলিওসোম হয়, গোলাকার হয়ে যায়, এই নামগুলো লিখবা। আচ্ছা ভাইয়া, খুবই ভালোভাবে বুঝছি। আজকে তোমরা বাধ্যতামূলক সবাই ক্লাস রিভিউ দিবা, হ্যাঁ, একদম গ্রুপ যাতে ফাড়ায় ভালো, মানে গ্রুপে আমি দেখবো যে কে কে রিভিউ দিছো, সে আমার চোখে আলাদা দৃষ্টিতে থাকবা। মিডিয়ামে আজকে ক্লাসের রিভিউ দিবা, ঠিক আছে? তাহলে দেখি তোমরা কে কেমন রিভিউ দাও, এই যা লিখছো তাই। আচ্ছা, আমরা আবার রিপিট করি। এই যে এখানে আমরা টেকনিক শিখছি কাজ মনে রাখার জন্য, উৎপত্তি মনে রাখার জন্য, আশা করি তোমরা ভুলবা না। তারপরে এখানে আমি তোমাকে ওই যে প্রোটোপ্লাজমের চলন বুঝাইছি, উদাহরণ মনে রাখার টেকনিক বুঝাইছি। এখানে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে সবকিছু বলছি, সিকিউ কোশ্চেন। এখানে কোষ ঝিল্লির সম্পর্কে মডেল গুলা বলছি। এখানে তোমার কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন বলছি। এখানে তোমার ভৌত গঠন বলছি কোষ প্রাচীরের। এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু টেকনিক বলছি। এখানে তোমার উদ্ভিদ কোষকে ভাগ করছি। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রায় আসে, হ্যাঁ, যে কোনটা কোথায়, হাইপেন মিশ্রিত পদার্থ কি কি। এখানে তোমার দেহকোষ জনন কোষের পার্থক্য বলছি। এখানে তোমার ইন্ট্রন্স বুঝাইছি, হ্যাঁ। এখানে তোমার সেন্ট্রাল ডগমাটা বুঝাইছি, এগুলো যদিও এই অধ্যায়ের না, আমার পরের এই ক্লাসের না। এখানে তুমি প্রোক্যারিওটা ইউক্যারিওটার পার্থক্য, 8ts মনে রাখার টেকনিক, 7ts মনে রাখার টেকনিক, এগুলো বলছি। এখানে সেল নিয়ে যাবতীয় কথাবার্তা বলছি। তো ধন্যবাদ সবাইকে। সুন্দর একটা পোজ দেন, দিলাম পোজ। চুল ছোট এখন ভালো আসবে না, অসুস্থতা থেকে উঠছি তো। ছবি তোলা শেষ হয়েছে? ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাও যে আমাদের এই প্রি মেডিকেল শুরু হয়েছে, লং টাইমের ব্যাচ, হ্যাঁ, ভালো কিছু পাবে, বেস্ট কিছু পাবে, পরের যাতে আফসোস না করে, হ্যাঁ। এই ক্লাস শেয়ার দিয়ে দিও সব গ্রুপে, তোমাদের কলেজ গ্রুপগুলোতে, যে ক্লাস করে দেখো, শিখুক, অন্তত বায়োলজি পড়ার বা অ্যাডমিশন পড়ার টেকনিকটা অন্তত শিখুক, দিয়ে রাখো, করলে করলো, না করলে নাই, হ্যাঁ, উপকার করো। ও যদি মনের ভুলেও 5টা জিনিস নতুন করে শেখে, সমস্যাটা কোথায়? ও তোমার এক সময় ধন্যবাদ দিবে যে একটা ক্লাস দিছিলি আমাকে বন্ধু, তোকে ধন্যবাদ, হ্যাঁ, দিয়ে রাখো। ও ক্লাস করলে যে ক্লাস করে দেখ, তোর ভর্তি হওয়ার দরকার নাই, এমনি তুই ক্লাস করবে, এক সময় না এক সময় আসবি, সমস্যা নাই, কিন্তু তুই শিখ কিভাবে মনে রাখতে হয় পড়াগুলো, এগুলো কঠিন, এগুলো মনে রাখা যায় না বোটানি, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, ক্লাসটা শেয়ার করে দিও।